আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। শালা এই জগতে কার সাধ্য আছে আমার পতন ঘটাবে? দেখি নিয়ে আয় তাকে আমার সম্মুখে। আমি না চাইলে কেউ আমার একটা চুলও ছিঁড়তে পারবে না। আবারও এক কোপে দেহ থেকে একটা হাত বিচ্ছিন্ন করে দেয়। হ্যাঁ, শতভম্বিত। হৃদিতের খুনের ধরন বদলেছে। কেমন যেন উন্মাদ হয়ে গেছে ছেলেটা। পরিহিত কাপড় সতেজ লাল রক্তের রঞ্জিত। গাড়িতে এক্সট্রা শার্ট রাখা আছে, পরে চেঞ্জ করে নেবে। চারজনকে ওভাবেই রেখে রামদাটা ফ্লোরে আশ্রে ফেলে। হন্তদন্ত পায়ে ঘর থেকে বেরিয়েছে হৃদিত। সে অন্তরত্বা কাঁপানো শব্দে সবাই দ্বিগুণ ভীত, তটস্থ হয়ে জড়সড় হয়ে বসে। আজ কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে রয়, অতঃপর দরজা লক করে ছাদের দিকে যায়। সিগারেট ফুঁকছে হৃদিত। কয়েক মিনিটের ব্যবধানে ঝড়ের গতিতে পরপর দুটো সিগারেট শেষ করে দিল। আয়েশ কেবল নীরব দর্শক হিসেবে দেখেই চলেছে সবটা। হৃদিতের ব্যবহার আজ একদমই স্বাভাবিক লাগছে না। এমন চলতে থাকলে বড় কোনো অঘটন ঘটিয়ে ফেলবে ছেলেটা। তখন শত প্রচেষ্টাও বাঁচাতে পারবে না আয়াস। হৃদিতের কিছু হয়ে গেলে নিজেই হয়তো বাঁচতে পারবে না। কোনোভাবে কি মেন্টালি ডিস্টার্ব ছেলেটা? সমস্যা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে কি? এই মুহূর্তে ডক্টর লিও হান্সির সাথে কন্ট্যাক্ট করার তীব্রতার প্রয়োজন উপলব্ধি করে আয়াস। বুক জুড়ে অস্থিরতা ছড়িয়েছে ইতিমধ্যে। হৃদিতের হাবভাব পর্যবেক্ষণ করে ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে ভেতরে ভেতরে গভীর কোনো ফাঁদ পেতেছে ছেলেটা। আয়াস মনের কথা মনে রাখতে অক্ষম প্রস্তুত ছড়ে। তোকে আজ কেমন অদ্ভুত দেখাচ্ছে। তুই কি করতে চলেছিস? আশা করি তালুকদারদের বিনাশ না করে ভুল কোনো স্টেপ নিবি না। হৃদিত বোধহয় তা কানেও তোলে না, মস্তিষ্ক বুদ্ধি পৌঁছাতে দেয় না। ওই দূর আকাশে আঁখে যুগল নিবদ্ধ রাখে। কেমন উদ্ভট ভাবে মুস্কি হাসে। রক্তাপ চক্ষু নির্লিপ্ত মুখাবয়ব নিয়ে পাল্টা শোধায়, গান শুনবে? আয়েশ কিংকর্তব্য বিমোর। কি বলবে কি করবে বুঝে আসে না। জড়বস্তুর মতো মাথা নাড়ায়। পুরনো রংচটা জংধারা পেতে রাখা একটা চেয়ারের দ্বীপ বসে। ভেসে আসে গিটারের টুংটাং শব্দ, সেই সাথে ভাসমান হয় ভাঙা গলায় গানের কিছু লাইন। অন্ধকার ঘরে কাগজে টুকরো ছিঁড়ে কেটে যায় আমার সময়। তুমি গেছো চলে, যাওনি বিস্মৃতির তলে, যেমন শুকনো ফুল বইয়ের মাঝে রয়ে যায়। আনন্দপুর সরকারি কলেজের আসন পড়েছে শহরের একটা কলেজে। গ্রাম থেকে শহর অবধি কম পথ নয়। ঘণ্টাখানেক সময় তো অনায়াসেই লেগে যায় পৌঁছাতে। শিক্ষার্থীদের সবাই দল বেঁধে গার্ডিয়ান সহ যাতায়াতের যানবাহন রিজার্ভ করে রেখেছে। মেহেরিমা ত্রিধার সে প্রয়োজনটুকু পড়েনি। চৌধুরীদের 4টা গাড়ি যাবে পরীক্ষা কেন্দ্রে। আজ দিনটা রবিবার। প্রভাতী লগ্নে মেহেরিমা বই নিয়ে বসা খাটের একপাশে। বাইরে থেকে ভাসমান হচ্ছে পক্ষীযুগল কুলের গুঞ্জন। পূর্ব দিগন্তে লালিমা আভা ছড়িয়েছে ইতিমধ্যে। ফজরের নামাজ আদায় করেই বই নিয়ে বসেছে মেয়েটা। পড়ছে নিজের সবটুকু মনোযোগ নিবেশ করে। ত্রিধা ওয়াশরুমে ফ্রেশ হচ্ছে। আকস্মাৎ ফোনের ভাইব্রেশনের শব্দে মেহেরিমার নিগুড় মনোযোগে ব্যাঘাত ঘটে। ভুঁড়ি কুচকে ফোনের স্ক্রিনে তাকায়। সহসা ভুরুদয়ে শিথিলতা খেলে যায়। বদনখানা খুশিতে ঝলমলিয়ে ওঠে দ্রুত হস্তে। ফোন উঠিয়ে কল রিসিভ করে। ওপাশ থেকে ভেসে আসে ঘুমো ঘুমো কণ্ঠের মাদকতায় মোড়ানো পুরুষালী আওয়াজ। পড়ছিস জান? মেহেরিমা থমকায় কিছু সময়ের জন্য। কতগুলো দিন পরে মানুষটার এহেন কণ্ঠস্বর শুনছে। যে মানুষটাকে ছাড়া, যার ভালোবাসা স্নেহে মোড়ানো চুমু ছাড়া মেহেরিমা দিনের সূচনা হতো না। আজ তার থেকে কতটা দূরে মেহেরিমা। থাকতে পারবে না করেও তো দিব্যি দিন কাটিয়ে দিচ্ছে। সেই ক্ষমতা বোধহয় আল্লাহ তাআলা আমাদের মাঝে দিয়েছেন। না হলে কাছের মানুষ হারিয়ে সর্বহারা এই মানবজাতি কখনো টিকেই থাকতে পারতো না। মেহেরিমার অবস্থা অপাশের মানুষটা সহজে বোঝে, আর তাতে অধৈর্যরা অল্প অল্প প্রসারিত করে। কথা বলবি না? রেখে দেব? না না না, বলছি, দোহাই লাগে, রাখবেন না। মেহেরিমার ব্যাকুলতা নিশ্চিত স্বর। হৃদিত পুনরায় হাসে। কি করছিস? পড়ছিলাম। কেমন আছেন আপনি? গতকাল ডক্টর দেখানোর কথা ছিল, দেখিয়েছেন? কি বললো? হাতের কন্ডিশন কেমন এখন? নিজে এসে দেখে যা। আমি কিভাবে দেখবো? আপনি তো আমার থেকে অনেক দূরে আছেন। বোকা মেয়েটা হৃদিতের কথার গভীরতা বুঝতেই পারল না। উল্টো গাল ফুলিয়ে মন ভার করে বসে রয়। অবশ্যই একরাশ নীরবতা বিরাজমান। হঠাৎ মেহেরিমার শ্রবণেন্দ্রিয়ে ঝঙ্কার তোলে পুরুষালী হাসির শব্দ। হৃদিত গাড়িতে বসে, থায়া ল্যাপটপ রাখা, দৃষ্টি সেখানেই নিবদ্ধ। মেহেরিমার মুখভঙ্গিতে ছেলেটার বড্ড হাসি পাচ্ছে।
মেহরিমা 2 মিনিট মন্ত্রমুগ্ধের ন্যায় শোনে সেই হাসির শব্দ। পরক্ষণে বুকটা অজানা আনন্দে লাফিয়ে ওঠে, দৌড়ে জানালার নিকট যায়। চৌধুরী বাড়ির অঙ্গনে দাঁড়ানো অতি পরিচিত BMW গাড়িটা চক্ষুগোচর হয়। মাত্রাতিরিক্ত খুশিতে লাফিয়ে ওঠে মেয়েটা, ত্রিধার উদ্দেশ্যে চললায়। তখনই আশ্রম থেকে বের হয় ত্রিধা। মেহরিমাকে অন্যান্য দিনের তুলনায় উৎফুল্ল দেখে ঘটনা কিছুটা আঁচ করতে পারে। ত্রিধাকে কিছু বলার সুযোগ না দিয়ে মেহরিমা ততক্ষণে নিচে ছুটেছে। হৃদিত রাতভর দু চোখের পল্লবের মিলন ঘটাতে পারেনি। প্রেয়সীর হৃদয় ভার করা মেসেজে বুকটা যন্ত্রণায় পিষ্ট হয়েছে বারংবার। অরণ্যে ঘেরা প্রকৃতির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে বাসায় ফিরেছিল সর্বরীর একটা নাগাদ। বাসায় একদণ্ড দাঁড়াতে পারেনি। শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে 2টোর দিকে গ্রামের পথে রওনা দিয়েছে। দীর্ঘ 4 ঘন্টা পেরিয়ে অবশেষে উপস্থিত হতে পেরেছে নিজের অ্যানাবেলার দোরগোড়ায়। ফোনের ওপাশ থেকে দৌড়ে ধূপধাপ শব্দ শোনা যাচ্ছে। হৃদিত ল্যাপটপ বন্ধ করে গাড়ি থেকে বের হয়ে সাবধান করে, আস্তে দৌড় দে, আমি হারিয়ে যাচ্ছি না। পরে যদি কোমর ভাঙে তবে আমি মেরে ঠ্যাং ভেঙে দেব। 16 করা পূর্ণ হবে তোর। ওপাশ থেকে মেহরিমার খিলখিলিয়ে হাসির ধ্বনিতে মুখরিত হয় চারিপাশ। মেয়েটা হাসছে, কোনো প্রত্যুত্তর করে না। সদর দরজা পেরোতে ব্ল্যাক শার্ট প্যান্ট পরিহিত অগোছালো হৃদিত নজরে আসে। মেহরিমা ওখানেই দাঁড়িয়ে পড়ে, হাসি মুখ বিলীন হয়েছে দূরে, বহু দূরে। হৃদিত ততক্ষণে চোখ থেকে সানগ্লাস সরিয়েছে, দৃষ্টিতে দৃষ্টি মেলে। চুল, দাড়ি, গোপ তুলনামূলক অনেকটা বড় হয়েছে। মেহরিমা বুঝতে পারে গত 1 সপ্তাহে জনাব ওগুলোতে হাত লাগায়নি। ফর্সা শানিত মুখমণ্ডল ফ্যাকাশে আবরণ ছেয়েছে, নেত্রযুগ্ন লাল টকটকে বর্ণ ধারণ করেছে। সারা রাত না ঘুমানোর ফল স্বরূপ এমনটা হয়ে থাকে। সবসময় গোছানো পরিপাটি থাকা মানুষটার এই রূপ মেহরিমা ঠিক হজম করতে পারে না। হৃদিত মুস্কি হেসে কাছে যেতে ইশারা করতে মেহরিমা দৌড়ে চেয়ে হামলে পড়ে হৃদিতের পক্ষে। হৃদিত দুহাতে আগলে উঁচু করে নিজের সাথে মিশিয়ে নেয়, কপালে শব্দ করে টপাটপ কয়েকটা আদর বসিয়ে দেয়। বেশ কিছুক্ষণ সময় পেরোয়, একে অপরের সাথে মিশিয়ে রয়। এতদিনের যোজন যোজন দূরত্ব কয়েক মিনিটের উষ্ণ আলিঙ্গনে মুছে ফেলার সবটুকু প্রয়াস চালায়। মেহরিমা শূন্যে ভাসমান। হৃদিতের গলা জড়িয়ে ধরে ছোট্ট করে বলে, রাতে ঘুমাননি? কি মনে হয়? নিজের যত্ন নেন না কেন? মেহরিমা পাল্টা প্রশ্ন ছড়ে। হৃদিত মেহরিমার মুখের দিকে তাকায়। তুই আছিস তো? আপনার কাছে নেই। ফিরে আসবো দ্রুত। যদি বেশি দেরি হয়ে যায়? নিজেকে মানিয়ে নিবি। যদি না পারি? পরীর কি হবে? আমাদের এমন অনিশ্চয়তার মাঝে কেন রেখেছেন? হৃদিত উত্তর দেয় না, এক দৃষ্টিতে চেয়ে রয়। হৃদিতের নির্লিপ্ততা খেয়াল করে মেহরিমা শুধায়, ভেতরে যাবেন না? চলুন, রেস্ট নেবেন। না ঘুমিয়ে অনেকটা রাস্তা ড্রাইভ করে এসেছেন। না, ফিরতে হবে। কি ফিরবেন মানে? মাত্রই আসলেন, পরীকে দেখবেন না? বাচ্চাটা আপনাকে খোঁজে সব সময়, আপনাকে অনেক বেশি মিস করে। কথা বলতে শেখেনি বিধায় মুখ ফুটে কিচ্ছুটি বলতে পারে না। মেহরিমার কণ্ঠস্বর খানিকটা উঁচু শোনায়। হৃদিতকে ছেড়ে দূরত্ব রেখে দাঁড়ায়। আমার স্পর্শ, ছায়া ওর জন্য অভিশাপ। নিজেকে সম্পূর্ণরূপে শুধরানো না অবধি আমি আমার মেয়েকে অপবিত্র হাতে আর কখনো ছুঁয়ে দেব না। ওর বাবার পাপের বোঝা অনেক ভারী। এতদিনে আমি ওকে স্পর্শ করে ক্রমশ খারাপের দিকে ঠেলে দিয়েছি, আর না। আপনি পাগল হয়েছেন? কি অদ্ভুত কথাবার্তা বলছেন। তুই আসতে বলেছিলিস, এসেছি আমি। দেখা দিয়েছি। দূরে দাঁড়িয়ে কেন? কাছে আয়, একটা বড় চুমু খাবো। নাকি আমার শরীর থেকে পাপের গন্ধ পাচ্ছিস? হৃদিত কথায় ইতি টানতেই ওর অধর জোড়ায় জোরালো আক্রমণ হয়। এই প্রথম এতটা আগ্রাসীভাবে চুমু খায় মেহরিমা। হৃদিতের ঠোঁট কেটে রক্ত ছড়ে, তবুও মেয়েটা থামে না। হৃদিত নিজেও থামে না, সেভাবে উঠিয়ে গাড়িতে পেছন সিটে বসায়। ডোর লক করে এলোমেলো হাতে একে অপরের মাঝে দৃঢ়ভাবে মজেছে। সময় নিয়ে অধর পল্লবের বিচ্ছেদ ঘটে। হৃদিত আলগোছিয়ে মুছে নেয় ঠোঁটের অংশ চিরে চিরে বেরিয়ে আসা তরল রক্ত। মেহরিমা হাঁপাচ্ছে, সেভাবেই বলে, দিলাম ভালোবাসার প্রমাণ। আপনি যেমনই হন না কেন, সবকিছুর ঊর্ধ্বে আমার পবিত্র ভালোবাসা। আপনি নিজেকে শুধরে নেন, আমিও সুযোগ দিব। পরীর জন্য আমি আপনাকে আরো একটা সুযোগ দিব। আগেও বলেছি, আবারও বলছি। তুই সবটা জেনে আমার সম্মুখীন হ অ্যানাবেলা। এই ডায়েরির কথা বলছেন? এক্সাম শেষে পড়ব। এক্সামের এই কয়েকদিনের মধ্যখানে আপাতত অন্যদিকে মন দিতে চাইছি না। আজ থেকে ঠিক 1 মাস পর আমাদের দেখা হবে। আমি চাই তুই সত্যের মুখোমুখি হয়ে আমার সামনে আয়। তো সবটুকু অনুভূতি ব্যক্ত করবি। বিচ্ছেদ ব্যতীত তোর দেয়া সব শাস্তি আমি মাথা পেতে নিতে প্রস্তুত। মেনে নিলাম। দক্ষিণে আজ বউ বললেন না যে? মেহরিমা কপালে ভাঁজ ফেলে বলে। হৃদিত শরীর দুলিয়ে হেসে ওঠে। লক্ষ্মী শোনা বউ আমার। আরেকবার। আমার বউ জান।
পুনরায় হৃদিতের ওষ্ঠপুটে নিজের আধিপত্য গভীরভাবে বিস্তার করে মেহেরিমা। এই প্রথম মেহেরিমার এহেন ব্যবহারে হৃদিত ভেতরে ভেতরে বেশ খানিকটা অবাক হয়, তবে তা প্রকাশ করে না। সবকিছু যখন হাতের বাইরে, ঠিক সেই মুহূর্তে থেমে যায় মেহেরিমা। হৃদিতের থেকে দূরে সরে বসে, ঠোঁটে কুটিল হাসি লেপটানো। হৃদিত বুড়োচড়ার মাঝে গুটি কয়েক ভাঁজ ফেলে, তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে থাকে। মেহেরিমা চালাকি বুঝতে পারে, বাঁকা হাসে। বোকা তরুণী, তবে আর বোকা নেই। হৃদিতকেও কষ্ট দিতে শিখে গেছে। হৃদিত কোনো প্রকার তেড়ামিবিহীন গাড়ির দরজা খুলে দেয়। মেহেরিমা নামতে চেয়েও থামে। নিজেকে ঠিকঠাক করে হৃদিতের কান বরাবর অধর এগোয়। আমাকে পোড়ালে সেই আগুনে আপনাকেই জ্বলতে হবে পরীর বাবা। অধরে বাম পাশটা কিঞ্চিত উঁচু হয়, বক্র হাসি ছড়িয়ে অধর জোরে। মেহেরিমার কথার প্রত্যুত্তর স্বরূপ সেটুকুই দৃশ্যমান হয়। দ্রুত হার্টে শার্টের বোতাম লাগায় হৃদিত। বাইরে বেরিয়ে ড্রাইভিং সিটে বসে পুরুষালী হাত দুটো শার্টের ভেতর দিয়ে ফুলে ফেঁপেও উকি ঝুঁকিয়ে দিচ্ছে। নিজের আর আমার মেয়ের যত্ন নিবি, ভালোভাবে এক্সাম দিবি। ফেল করলে গালের একটা দাঁতও অবশিষ্ট থাকবে না। কোনো সমস্যা হলে সবার আগে তাইফ অথবা তাবানকে ইনফর্ম করবি। বাসায় কখনো একা থাকবি না। এত আদেশ না দিয়ে আপনি থেকে গেলেই তো পারেন। মেহরিমাকে হৃদিত চৌধুরীর মতো কেউ কখনো কেয়ার করতে পারে না, স্বয়ং মেহরিমা নিজেও না। পসিবল নয়। ছোট আম্মু, মেজ আব্বু জানলে মন খারাপ করবে। অন্তত পক্ষে দেখাটা করে যান। কেউ মন খারাপ করবে না। তবে এসেছেন কেন? নিজের বুড়ো বয়সে ভীমরতি দেখাতে? ঝাঁঝালো কণ্ঠস্বর মেহেরিমার। হৃদিত চোখ দুটো ছোট ছোট করে ফেলে। আমাকে বুড়ো কোন দিক থেকে লাগে? ভীমরতির কি দেখাইলাম? ভেতরে দেখাচ্ছি, আসবি? মেহেরিমা ভেঙচি কাটে। হৃদিত মেহেরিমার ব্যবহারে হতভম্ব। কত বড় ফাজিল হয়েছে ভাবা যায়। এক সপ্তাহ দূরে আছিস, অমনি মুখে মুখে কথা বলতে শিখে গেছিস। 1000 বার বলবো। সাহস বেড়েছে তোর। আই সোয়ার, গাড়ি থেকে বের হলে তোর জন্য ভালো হবে না। বের হয়ে আসুন, আমি দাঁড়িয়ে আছি। হৃদিত এতক্ষণে বোঝে মেহেরিমার ভংচং। হাত ঘড়ি তো সময় দেখে নয়, ঘড়ির কাটা 7টা চুই চুই। সাথে সাথে বাঁধিয়ে রাখা সানগ্লাসটা উঠিয়ে চোখে লাগিয়ে নেয়। বাসায় যা, আমায় যেতে হবে, রাতে কল করব। সহসা মেহেরিমার মুখটা শুকনো দেখায়, চোখ জোড়া ছলছল করে ওঠে। কোনোভাবেই মানুষটাকে আটকাতে পারল না, ব্যর্থ হলো। সেদিকে তাকিয়ে হৃদিত টানা দীর্ঘশ্বাস ফেলে, আর 1 সেকেন্ডও অবস্থান করেন। মেয়েটার ওই অসহায় আনন্দ হৃদিত একদম সহ্য করতে পারে না। নিহাতি হাত পা বাঁধে ছেলেটার। এখন চাইলেও এখানে থাকা সম্ভব নয়। হৃদিতের এখানে থাকা ও নির্দোষ হাসি খুশি পরিবারটার জন্য রিস্কি। মেহেরিমার এক্সাম শেষ হলেই নিজের কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্তে পৌঁছেছে হৃদিত। তবে ততগুলো দিন তো ঠিকই অপেক্ষা করতে হবে। যদিও এটা হৃদিতের কাছে সবচেয়ে যন্ত্রণাময়, তবুও হৃদিত মুখ বুজে শুয়ে নেবে। মানুষ বলে ধৈর্যের ফল নাকি সবসময় মিষ্টি হয়। গাড়ি স্টার্ট দেয় হৃদিত। ঝড়ের গতিতে মেহেরিমার সামনে থেকে ধুলো উড়িয়ে দৃষ্টি সীমানার বাইরে চলে যায় গাড়িটা। মেহেরিমার গাল বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সন্তর্পণে তা মুছে নেয়, বাড়ির দিকে হাঁটা ধরে। একটা সুন্দর ভবিষ্যতের আশায় না হয় শেষবারের মতো একটু আত্মত্যাগ করলো। ক্ষতি তো নেই, দেখা যাক শেষ পর্যন্ত এত আত্মত্যাগ একটা সুন্দর ভবিষ্যতের সাক্ষী হতে পারে কিনা। গধূলি লগ্ন। হৃদিতের বাগান বাড়ির ছাদে পাশাপাশি বসা হৃদিত চায়ন। দুজনেই ওই পশ্চিম আকাশে দৃষ্টি রেখে দিবাকরের বিদায় বেলা পরম আনন্দের সহিত উপভোগ করছে। মৃদুমন্দ গতিতে শরীরের সর্বাঙ্গ জুড়ে ঢেউ খেয়ে চলেছে ঠান্ডা ঝিরঝিরে প্রবঞ্জন। আকাশ বাতাস ফুড়ে গাঢ় নীরবতা জেগে আছে। জায়ান একটু কাশে, নড়ে চড়ে বসে। ব্রো, ওদিকে কত দূর এগোলেন? যতদূর এগোনোর প্রয়োজন ততদূর। দৃষ্টি দুরাম্বরে নিবিষ্ট। হৃদিতের তেলা জবাবে আয়াস হাসে। নিজের দায়িত্বে থাকা কাজগুলো নিয়ে একটু একটু বলে। আমি কৌশিকের সকল ডিটেলস প্রমাণ সহ কালেক্ট করেছি ব্রো। ওদের অনৈতিক যে কাজগুলো আমার হাতে দিয়ে যা হচ্ছিল, যেই ডিটেলসগুলো আমি ফাইনাল করেছি, সেগুলোর মোটামুটি কিছু ডিটেলস আপাতত আমার কাছে আছে। আশা রাখি এতটুকু দিয়েই ওদের পেছন দিয়ে ইজিলি বাস দেওয়া যাবে। ওদের বিনাশ হলে তারপর তোমার সিরিয়াল। জায়ানের কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে হৃদিত। জায়ান নাকের ডগায় থাকা চশমার ফ্রেমে টোকা দেয়, ওষ্ঠে হাসি ঝোলানো। আপনি পারবেন না, বিশ্বাসঘাতকতা আপনার রক্তে নেই। ভুল বললে। নিজের বউ বাচ্চাকে ঠকানো পুরুষকে তুমি শুদ্ধতম পুরুষ বলছো, বোকা ছেলে। এই পর্যায়ে জায়ানের মুখে আর চোখে দৃষ্টিপাত করে হৃদিত। আপনি মোটে ওদের ঠকাচ্ছেন না ব্রো, আর না ঠকিয়েছেন। আমি লজ্জিত ব্রো। আমার জন্য আপনাদের জীবন থেকে একটা বছর চলে গেছে অবহেলায়, কষ্ট, যাতনায়। আমি যদি কৌশিকের কথা মতো সেই রাতে ভাবিকে আপনার হিংস্র রূপটা না দেখাইতাম, তাহলে আজ আপনারা ভালো থাকতেন, খুব ভালো থাকতেন।
ওই জানোয়ার আমাকে দিয়ে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম কাজগুলো করিয়েছে। আমি ভালোবেসে বন্ধুর ন্যায় নির্দ্বিধায় করেছি, অথচ ও আমার থেকে আমার জীবনের সর্বাধিক মূল্যবান জিনিসটাই কেড়ে নিয়েছে। ব্রো শুনছেন, আমি আমার জীবন দিয়ে হলেও আপনার পাশে থাকবো। আমার ভুল শুধরাবো, শুধুমাত্র সুযোগটা দিয়ে নামায়। হৃদিতের কি হয় কে জানে। বুকে জড়িয়ে নেয় জায়ানকে। জায়ান কিংকর্তব্য বিমূঢ়, বদমেজাজি, কঠিন মনের। এত বড় মাপের মানুষটার বুকে ঠাঁই মিলেছে ভাবতে কেমন অদ্ভুত অনুভূতিতে গাটের শিরা উপশিরা শিরশির করে ওঠে। বয়সে কাছাকাছি হওয়ার পরেও সবসময় সম্মানের সহিত আপনি সম্বোধন করেছে হৃদিতকে, আর আজ তার বুকে স্থান পেয়েছে জায়ান। এটা যেন নিছকই এক স্বপ্ন জায়ানের নিকট, যার রেশ বিদ্যমান কিয়ৎকাল। পরক্ষণে অতীতের কিছু বিষাক্ত হৃদয় বিদারক স্মৃতি মানুষ পটে ভেসে আসে। শক্ত করে জড়িয়ে ধরে হৃদিতকে, বাচ্চাদের মতো আবদার করে বলে, আপনাকে আমি ভাইয়া সম্বোধন করি। পারমিশন নেয়ার মতো এত ভদ্র কবে হলে তুমি? কথার মাঝে লুকায়িত উত্তর পেতেই বাচ্চাদের মতো কেঁদে দেয় জায়ান। কখনো কারোর কাছে নিজের দুর্বলতা প্রকাশ না করার ছেলেটা আজ কাঁদে, মন উজাড় করে কাঁদে। হৃদিত সান্ত্বনা বাণী শোনায় না, শুধুমাত্র একটা বিশ্বস্ত হাত ও কাঁধে এগিয়ে দেয়। সময় পেরোয় তার নিজ ধারায়। ভাষা ভাষা উড়ো নিউজ পেলাম, মামুন তালুকদার ত্রিধার বড়সড় কোনো ক্ষতি করার প্ল্যান করছে আপন মনে। ওনার ধারণা ত্রিধা কৌশিকের ভেতরে পরিবর্তন ঘটিয়েছে, ওনার থেকে কৌশিককে দূরে সরিয়েছে। ভুল বলেনি তো। নিজের পতনের হাতিয়ার কৌশিক নিজে হাতে স্বেচ্ছায় তুলে নিয়েছে। গম্ভীর আওয়াজের থমথমে কথাটা জায়ানের ঠিক বোধগম্য হয় না। দ্বিধান্বিত কণ্ঠে আওড়ায়, বুঝলাম না ভাইয়া। নিজের কাজে ফোকাস করো, যা হবে জানতে পারবে, সচক্ষে দেখতে পারবে। হৃদিত বসা থেকে উঠে দাঁড়িয়েছে। কথা শেষ করে নিজস্ব গতিতে নিজের দিকে অগ্রসর হয়। জায়ানকে ধ্যানে থ মেরে সেদিকে তাকিয়ে নেয়। হৃদিতকে চিনেও যেন সবটুকু চিনতে পারল না। এই ভালো তো এই খারাপ, কেমন অদ্ভুত এক মানব যেন চিৎকার পারে। হৃদিত ভাই, আপনি বলছেন আপনার হৃদ গহীনে লুকায়িত উদারতা ক্রমশ আপনার কাঠিন্যতাকে গ্রাস করে নিচ্ছে। আমার দেখা 1 বছর আগের হৃদিত আর এই হৃদিতের মাঝে বিস্তর ফারাক ভাইয়া। হৃদিতটা আদৌ শুনল কি কে জানে, হয়তো না। সময় মধ্যনিশি। ইভান মির্জা নিজের রুমের এক কোণে পেতে রাখা একটা টেবিলে বসে কেসের কিছু পেপার ঘাটাঘাটি করছে। ত্বরান্বিত হস্তযুগ্ম ফাইলের পৃষ্ঠা উল্টাতে ব্যস্ত। ঘরের লাইট অফ করা, শুধুমাত্র দৃশ্যমান টেবিলের একপাশে জ্বলতে থাকা একটা টেবিল ল্যাম্প। সেই আলোতে ঘরের চারিপাশ অল্প স্বল্প আলোকিত। টেবিল জুড়ে মেলা বসেছে পেপার সহ অনেকগুলি ফাইলের। কেসের কাছাকাছি যেও মেলাতে পারছে না, কিছু টান রয়ে যাচ্ছে। কোথায় যেন মিলবে করেও মেলাতে ব্যর্থ হচ্ছে বারংবার। এক পর্যায়ে বিরক্তি হয়ে সব রেখে দেয় ইভান। ইজি চেয়ারে মাথা এলিয়ে আঁকিচোড়া বুঝে নেয়। ডান হস্তের তর্জনী আঙ্গুল কপালের একাংশে চলমান। হঠাৎ কলিং বেলের আওয়াজে চোখ জোড়া চট করে খুলে তাকায়। দেয়াল ঘড়িতে নজর বোলায়। রাত 12টা বেজে 25 মিনিট। এত রাতে কি আসবে? পাশের রুমেই অমিত শাহ আছেন, ঘুমিয়েছে বোধহয় এতক্ষণে। সময় বিলম্ব না করে দরজার দিকে পা জোড়া চালায়। কপাট খোলা, অথচ কারোর উপস্থিতি দৃষ্টিসীমানায় আসে না। মানুষ তো দূর, একটা প্রাণীর অংশ অবধি নেই। শানিত চোখে আশেপাশে চেয়ে সন্দেহ অনেক কিছু না পেয়ে দরজা আটকাতে নিলেই নজরে আসে ফ্লোরে পড়ে থাকা একটা গিফট বক্স। ভ্রুযুগল কুচকে সেদিকে চেয়ে থাকে কিয়ৎ সময়। তার মানে সত্যি এসেছিল কেউ, কিন্তু কে আর কেন কিছু একটা ভেবে বক্সটা হাতে উঠিয়ে নেয়। হতে পারে এর মধ্যে সবটার উত্তর আছে। দরজা আটকে নিজের ঘরের উদ্দেশ্যে পা চালায়। ইভান নিজের ঘরে চলে যেতে অমিত শাহ কিচেনের আড়াল থেকে বেরিয়ে আসে। নিশ্চিন্তে নিজের ঘরে চলে যায়। এখন একটু শান্তিতে ঘুমাতে পারবেন। বড়সড় একটা গিফট বক্স খুলে সন্ধান মেলে একটা মাত্র ছোট্ট পেন ড্রাইভের। ইভানের কপালের ভাঁজ দ্বিগুণ বাড়ে। কি আছে এতে? আর এত রাতে এমন লুকিয়ে চড়িয়ে দেওয়ার মানেই বা কি? বিছানায় পড়ে থাকা ল্যাপটপটা কাছে টেনে নেয়। দ্রুততার সাথে কানেক্ট করে পেন ড্রাইভ। একটা মাত্র ফাইল সেভ করা পেন ড্রাইভে। ইভান সেটাতে ক্লিক করে অতি পরিচিত একটা মানুষের ছবি নজর করে। বোল্ড অক্ষরে লেখা শব্দটাতে দৃষ্টি আটকাতে অক্ষিযুগ্ম বৃহদাকার ধারণ করে। বিড়বিড় করে লাইনটা আওড়ায় ইভান। দ্য আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার কৌশিক তালুকদার। জীবন কি, জীবনের অর্থ কি? সুন্দর জীবন মানে শুধুই কি কিছু আনন্দের সংস্পর্শে তৈরি সুখকর মুহূর্ত? একটা জীবন কেবলমাত্র তখনই সুন্দর যখন সেখানে দুঃখ সুখের ভারসাম্য খুঁজে পাওয়া যায়। পেরিয়েছে একটা মাস। ক্যালেন্ডারের পাতায় গুনে গুনে 30 দিন। এই 30 দিনে পৃথিবী বদলেছে। মানুষ কত শত রূপে পরিবর্তন হয়েছে। প্রকৃতি নিজেকে নতুন রূপে সাজিয়েছে। একই জায়গায় থেমে গেছে শুধুমাত্র মেহেরিমার কাকতালীয় জীবন। মেয়েটার জীবনের কুল কিনারা
হারিয়ে ঠাঁই পায়নি কোথাও। মধ্যবিবাবরী মেহেরিমা শেখ বাড়ির ছাদে বসা, চিত্ত উদাসীন, দৃষ্টি থেমেছে অধরের মহিরু এর ডালে বসে থাকা একজোড়া বিহঙ্গের পানে। চোখের এক কোণে জলেরা জড়সড় হয়ে নিস্তারায় ঝরে পড়ার প্রহর গুনছে। দিবসের শেষ প্রহরে শেখ বাড়িতে এসেছে মেহেরিমা। পরীক্ষা রীতি টেনে সেই পায়ে এই বাড়িতে উঠছে। আজ থেকে ঠিক 1 মাস আগে রীতিতের সাথে অন্তিম দেখা হয়েছিল। তারপর জীবনটা অদ্ভুতভাবে পাল্টেছে। এখন আর মানুষটার ঠিকমতো খোঁজ মেলে না। দেশে বিদেশে নাকি কিসের জন্য ছুটে বেড়াচ্ছে। বাসায় বাসায় উড়ো উড়ো খবর পেয়েছে। মেহেরিমা তো অত শত বোঝে না। মানুষটার থেকে একটুখানি ভালোবাসার সময় চেয়েছিল, সেটা পাওয়া যেন দুষ্কর আজকাল। এই 1 মাসে 7 দিনও ঠিক মতো কথা হয়নি। মন গহীনে যত্নে পোষায় শখের পুরুষের সনে। কোথায় গেল এত ভালোবাসা, এত এত আহ্লাদ? তার ছেলের হাসি ফুটে ওঠে মেহেরিমার মলিন বদনে শুষ্ক অধরতায়। ওই মানুষটার প্রতি রাগ, অভিমান, ঘৃণা আর একটুও বাড়াতে চায় না মেহেরিমা। তাই তো সেই ডায়েরি এখনো হাতে তোলেনি, ছুঁয়ে দেখেনি। ভারাক্রান্ত হৃদয়ে কিছুক্ষণ ঠায় বসে রয়। অকস্মাৎ কি যেন ভেবে উঠে দাঁড়ায়। অগোছালো পদযুগলে নিচে নেমে যায়। ঘরে প্রবেশ করেই ত্বরান্বিত হস্তযুগে লাগে ছাত্রায়। লাগেজের নিচ থেকে উদ্ধার করে অবহেলায় পড়ে থাকা ডায়েরিটা। দ্রুত পায়ে খাটের দিকে অগ্রসর হয়। আলগোছে বসে একপাশে। কাঠের ডায়েরির উপর অংশে খোঁজ কেটে চমৎকার কারুকার্য করা, অসম্ভব সুন্দর যাকে বলে। মেহেরিমা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। একটু ভালোভাবে খেয়াল করতে নজর আটকায় ছোট্ট করে ইংরেজি অক্ষরে লেখা একটা বাক্যে। তার একটু নিচে লেখা আরো 2টো বাক্য। মেহেরিমা তীক্ষ্ণ দৃষ্টিতে সেদিকে চেয়ে রয়। যন্ত্রণায় ছটফটি ওঠে হৃৎপিণ্ড। কাপা কাপা হাতে ড্রিম ড্রিম আওয়াজ তুলে তীব্র গতিতে ওঠানামা করা বুক নিয়ে ডায়েরিটা খুলতে নেবে। ঠিক সেই সময় ঘরে আগমন ঘটে অবনী শেখের। কি করছিস? তুই না টায়ার্ড? ঘুমোসনি কেন? মেহেরিমার উদ্দেশ্যে প্রশ্নগুলো ছুড়ে থমকে দাঁড়িয়ে পড়েন অবনী শেখ। দৃষ্টি নিবদ্ধ মেহেরিমার হাতের ডায়েরিতে। বুড়ো কুচকে তাকান। অধর কিঞ্চিত প্রসারিত হতেই ওনাকে কিছু বলার সুযোগটুকু না দিয়ে ওপাশ থেকে শান্ত স্থির আওয়াজে প্রশ্ন ভেসে আছে। পরীর বাবার অতীত তুমি জানো মা? অবনী শেখের কপালের ভাঁজ নিগুড় হয়। কিসের অতীত? সত্যিই জানো না? আমাকে আর কত মিথ্যে বলবে মা? মেহেরিমার আঁখি জোড়া যেন সাক্ষাৎ এক অম্বুধি। অবনী শেখ সেই অশ্রুসিক্ত নয়নে চেয়ে সামনে এগোয়, মুখোমুখি বসেন। রিদি তো একজন ছাত্রলীগ সভাপতি ছিল নীলাক্ষী, কিন্তু তোকে বিয়ে করার পূর্বে সব ছেড়েছে। ছাড়েনি, মিথ্যার আশ্রয় নিয়েছে। কঠিন গলায় বলে মেহেরিমা। মেয়ের কাঠিন্যতার সম্মুখে একটু নমনীয় দেখায় অবনী শেখকে। তবে আমার জানার ঊর্ধ্বে সবটা। একটা ছেলের কিছু না জেনেই তার সাথে মেয়ের বিয়ে দিয়ে দিলে। তোমাদের শত্রুতায় আমাকে কেন জড়ালে মা? আমার জীবনের সব শেষ হয়ে গেছে মা। এক বুক ভালোবাসার বিনিময়ে কিছুই পাইনি আমি। শুধু খুইয়েছি নিজের সব কিছু। অবনী শেখ দৃষ্টি নামিয়ে নেন। এই প্রথম নারী মনে কোথাও যেন একটু অপরাধবোধ কাজ করে। সত্যি কি উনি নিজ হাতে নিজের প্রাণ ভোমরাকে বলে দিয়েছেন? নিজের অজান্তেই দাবার গুটি বানিয়ে ফেলেছেন? সহসা প্রচন্ড বুক ব্যথা হয়। হৃদিতের অতীত যদি এই ডায়েরিতে লিপিবদ্ধ থাকে তবে জেনে নে সবটা। আমি কিছু জানি না, আর জানতে চাইও না। সবটা জেনে তোর যদি মনে হয় ওর সাথে থাকবি, তাহলে আমি আছি পাশে। আর যদি মনে হয় ওকে ত্যাগ করবি, তবুও পাশে পাবি এই আমায়। তোর সুখের জন্য এতদিন লড়েছি, এবার মৃত্যুর আগ অবধি লড়ব। পৃথিবীর সবাই তোকে নিঃসঙ্গ করে গেলেও তোর মা অবনী শেখ কখনো যাবে না। ভয় পাস না সোনা, তোকে বলেছিলাম এবার লড়াইটা তোর একার নয়। অবনী শেখও তোর অগ্নিকন্যা মেহেরিমা শেখের। মেহেরিমা চাপটে জড়িয়ে ধরে অবনী শেখকে। ওভাবেই কাঁদে বেশ কিছুক্ষণ। আস্তে ধীরে নিজেকে সামলে। আমি তোমাকে বিশ্বাস করি মা। এই বিশ্বাসের কখনো অমর্যাদা হবে না। মনে রাখিস, ভেঙে পড়া মানুষগুলো মন থেকে একবার শক্ত হলে পাথরকেও হার মানায়। ভেঙে পড়বি, আবারও নিজেকে গড়বি। ভাঙা গড়ার মধ্য দিয়েই নিজের নতুন এক রূপ পাবি। কিন্তু ভেঙে পড়ে একেবারেই হাল ছেড়ে দিলে জীবন থেকে বহু কদম পিছিয়ে যাবি। ধরনের বুকে তোর অস্তিত্ব বিলীন হবে। দিন শেষে তুই হারিয়ে যাবি কালের অতল গহ্বরে। মেহেরিমা মহাবৃষ্টির ন্যায় শোনে সবটা। এই মানুষটা এতটা দারুণ কেন? মেহেরিমা এমন একজন অনবদ্য নারীর গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে
ভাবতেও যেন মন গহীনের সুখ সুখ দোলা দেয়। জীবনের প্রাপ্তির খাতায় এটাই বোধহয় শ্রেষ্ঠ প্রাপ্তি। এমন একজন অসাধারণ ব্যক্তিত্বের নারী মেহেরিমার জন্মদাত্রী মা। ভাবতেও গর্বে বুক ফুলে ওঠে মেহেরিমার, মুখ দিয়ে বেরিয়ে আসে, তুমি চমৎকার একজন নারী মা। আমি কেবলমাত্র বাস্তবতার জাতা কোলে পিষ্ট হওয়া এক নারী, যে জীবনের সবকিছু হারিয়েছে বাস্তবতা ও ভাগ্যের তুমুল লড়াইয়ে। আচ্ছা, আমি পরীকে সাথে নিয়ে যাই, তুইও জলদি চলে আছিস, বেশি রাত জাগিস না। মেহেরিমা উত্তরস্বরূপ মাথা নাড়ায়। অবনীশেখ পরীকে নিয়ে প্রস্থান করেন। মেহেরিমা সেদিকে একদৃষ্টিতে চেয়ে থাকে। মধ্যবয়সী নারী, অথচ তার তেজ, বচনভঙ্গি, চলন যেন উত্তপ্ত স্ফুলিঙ্গ। বাবা বলতো মাধুপো একদম খালামনির মতো হয়েছে। দুর্ভাগ্যবশত ভাগ্যটাও ঠিক তেমনই ছিল। অপরদিকে লোকমুখে প্রচলিত মেহেরিমাও নাকি অবনীশেখের আরেক রূপ। তবে ভাগ্যটাও কি শেষ পর্যন্ত মায়ের মতোই হবে? সব হারিয়ে মেহেরিমা নিজেও কি নিঃস্ব হবে? কিন্তু মেহেরিমা তো কেবলমাত্র অবনীশেখের মতো, অবনীশেখ নয়। তবে কিভাবে এই জীবন পার করবে মেহেরিমা? পারবে না। ভালোবাসার মানুষগুলোকে ছেড়ে মেহেরিমা বাঁচতে পারবে না। হাতে থাকা ডায়েরিটা বুকের মাঝে আঁকড়ে ধরে। মানুষের শরীরের টুকরো টুকরো অংশ ছড়িয়ে ঘর জোড়ে। রক্তের বিভৎস গন্ধে দাঁড়িয়ে থাকা দায়। আয়াস নাকে রুমাল চেপে ঘরের এক কোনায় দাঁড়িয়ে আছে। মন চাইছে এখনই ছুটে বেরিয়ে যেতে, কিন্তু চাইলেই তো আর সব সম্ভব হয় না। ঘন অরণ্যের মাঝে অবস্থিত সেই পরিত্যক্ত বাড়িতে অবস্থানরত আয়াস এবং হৃদিত। ফ্লোরে হাঁটু গেড়ে বসা হৃদিত। পাশে অবলায় পড়ে রয়েছে রক্তাক্ত রামদা, চাকু ও রিভলভার। সামনে সর্বাঙ্গ বাঁধা অবস্থায় বসিয়ে রাখা পার্থ থরথরিয়ে কাঁপছে। কিছুক্ষণ আগে চোখের পলকে 3 বন্ধুকে জবাই হতে দেখেছে। তাদের দেহের সহস্র অংশ হৃদিতের চারিপাশ জুড়ে লুটোপুটি খাচ্ছে। 3 জোড়া চোখ হৃদিতের বাম হাতের তালুতে দৃশ্যমান। এতদিনে ধরে রাখা তেজ আজ হৃদিতের হিংস্রতার কাছে মিয়ে গেছে। ঠিক এই মুহূর্তে পার্থ উপলব্ধি করতে পেরেছে হৃদিত একজন বিকৃত মস্তিষ্কের মানুষ, অন্য 5 জনের মতো মোটেও স্বাভাবিক নয়। আর এতেই যেন ভয় শতগুণ বেড়েছে। এত করুণ মৃত্যু সইতে পারবে না। চোখ দুটো খোলা, মুখমণ্ডল বাঁধা, যার দরুণ গোঙানির আওয়াজ ভেসে আসছে। হৃদিতের অথরে কুটিল হাসি লেপটানো। বিরক্ত চোখে আয়েশার দিকে চাইতেই আয়েশা এগিয়ে এসে পার্থর মুখের কাপড় খুলে দেয়। অমনি ভয়ত কণ্ঠে পার্থ হড়হড়িয়ে বলে, আমায় ছেড়ে দিন হৃদিত ভাই, সবার সামনে ভাবির পা ধরে ক্ষমা চাইবো আমি, আমাকে মারবেন না। ওর কোথায় কোথায় নজর দিয়েছিস? হাড়হিম বরফের ন্যায় শীতল কণ্ঠস্বর হৃদিতের। পার্থ বার কয়েক কেঁপে ওঠে। মুখ খুলবে তৎক্ষণাৎ শুনতে পায়, একটা মিথ্যে শব্দ ইকুয়াল একটা বুলেট, মেইন জায়গায় চলে যাবে একদম। হৃদিত ততক্ষণে চোখগুলো ফ্লোরে রেখে রিভলভার হাতে উঠিয়েছে। পার্থ মিথ্যা বলার সাহস পায় না। মুখে, হাতে, গলায়, পেটে। তোর কপাল ভালো পার্থ, আমি অন্য কাজে না ফাঁসলে আজ তুই আমার সামনে উপস্থিত থাকতে পারতিস না। তুই কুত্তা অনেক বেশি সময় পেয়েছিস। হোয়াটএভার, কন্টিনিউ কর। হৃদিতের মুখমণ্ডল লালচে হয়ে উঠছে। কপালের শিরাগুলো ফুলে ফেঁপে উঠে নীলবর্ণ ধারণ করেছে। সানগ্লাসের আড়ালে থাকা নীল নেত্র দুটো নিশ্চয়ই লালিমা আভায় ছেয়েছে। বুকে। মুখের কথা শেষ হয় না। ঝড়ের গতিতে দুটো চাকু দু চোখে গেঁথে যায়। সেকেন্ডের ব্যবধানে মনে দুটো ফ্লোরে গড়িয়ে পড়ে। পার্থর কণ্ঠনালী চিরে গগন বিদারী চিৎকার বেরিয়ে আসে। সেই হৃদয় বিদারক চিৎকারের সাথে পাল্লা দিয়ে ভাসমান হয় একজোড়া কুকুরের ক্ষুধার্ত গর্জন। কিন্তু আফসোস, সেই চিৎকার কারো কর্ণ অবধি পৌঁছায় না। এই মাঝরাতে এই জঙ্গলে কে আসবে, কে শুনবে? সবই বৃথা। বাস্টার্ড, আমার অ্যানাবেলা আমি ব্যতীত পৃথিবীর প্রত্যেকের জন্য হারাম, আর তুই সেই হারাম জিনিস দিয়ে নিজের চোখের ক্ষুধা নিবারণ করেছিস। ছোট্ট একটা শাস্তি তো পেতেই হবে ব্রো। নারীকে ভোগের বস্তু মনে হয় ব্লাডি বিচ। সমস্যা নেই, আজকের পর আর মনে হবে না। সহসা গলা বরাবর চাকু দিয়ে একটা রেখা এঁকে যায়। রক্তের ফোয়ারা বয়ে চলে সেথায়। নিস্তেজ হয়ে যায় দেহখানা। পর মুহূর্তেই রামদা হাতে উঠিয়ে এক কোপে দেহ থেকে দ্বিখণ্ডিত করে দেয় মাথা। বেচারা পার্থকে প্রত্যুত্তরের সুযোগ অবধি দেওয়া হয় না। নিজের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে লাশের সহস্র খণ্ডাংশ করে তবেই ক্ষান্ত হয় হৃদিত। পুরোটা সময় জুড়ে অধৈর্যরা নাড়িয়ে বিড়বিড় করে অস্ফুট স্বরে কিছু একটা বলে চলেছে ছেলেটা। অদূরে অবস্থান করা আশ নিজেও নড়ে চলে দাঁড়ায়। হস্তজোড়া মুখ বরাবর উঠিয়ে ঘরমাক্ত মুখবয়বে সন্তপর্ণে মুছে ফেলে। এ প্রথম হৃদিতকে দেখে ছেলেটার অন্তরাত্মা কাঁপছে। রিসেন্টলি লস অ্যাঞ্জেলস থেকে ফিরেছে 2 ভাই। ডক্টর লিও হান্সের সাথে নিজে দেখা করেছে অ্যাশ। হৃদিতকে দেখে উনি আশাহত হয়েছেন। যেমন স্বাভাবিকভাবে দেশে পাঠিয়েছিলেন, তার সবটাই হারিয়েছে হিংস্রতার মাঝে। উনি প্রতিকার হিসেবে শুধুমাত্র একটা কথাই বলেছেন,
একমাত্র সুস্থ একটা পরিবেশ এবং পরিবার ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয়। সহজ একটা সলিউশন, অথচ এটাই যেন সবচেয়ে কঠিনতম দুর্লভ বস্তু রিদিতের জন্য। যেই পরিবারের প্রত্যেকের শিরা উপশিরায় রক্তের পরিবর্তে বহমান প্রতিশোধের তীব্র আনল, সেখানে একটা সুস্থ পরিবেশ আশা করা চরম বোকামি। রিদিতের মানসিক অবস্থা ক্রমশ খারাপের দিকেই যাচ্ছে। এর সবটুকু দায় কেবলমাত্র শ্রেয়া চৌধুরীর। মানুষটা একদণ্ড শান্তি দিল না কারোর জীবনে। আয়াসের মুখমণ্ডল শক্ত হয়ে ওঠে, চারজোড়া চোখ ফ্লোরে এক জায়গায় একত্রিত করা। রিদিতের হাতে লাইটার, শরীর তাজা, লাল রক্তে স্নাত। আয়াস বুড়ুযুগল কুচকে সেদিকে চেয়ে আছে। মিনিটের ব্যবধানে 8টা চোখ জ্বলন্ত আগুনের ঝলসে পুড়ে ছাই হয়ে যায়। আমার রান্নাবেলার দিকে নেকড়ে নেয় লালসার দৃষ্টিতে তাকানোর ছোট্ট পানিশমেন্ট। এতক্ষণে আয়াসের দিকে ফিরে রিদিত। মেয়েদের মতো ঘামছো কেন? গরমে। মুখ মুছতে মুছতে জবাব দেয় আয়াস। তথ্যমন্ত্রী আয়াস চৌধুরী অতি নগণ্য এক কিলারকে দেখে ভয় পাচ্ছে? আছো জাতি তোমার পেছনে লাথি দিয়ে দেশ থেকে বিতাড়িত করবে। আমার বালের মন্ত্রী তুমি। শুধুই একজন কিলার। রিদিত কিছু বলে না, মূলত কথাটা অবহেলায় উড়িয়ে দেয়। হাত মুখ ধুয়ে নেয়, ব্যাগ থেকে এক্সট্রা কাপড় বের করে, কপালে গুটি কয়েক ভাঁজ ফেলে আয়েশের দিকে তাকায়। দেখার জন্য দাঁড়িয়ে আছো? কি দেখবো? তাহলে যাচ্ছ না কেন? আমি চেঞ্জ করব। তোরাই আমার থেকে ধলা না বুঝলে ভাব কম মারবে শালা। আয়াস হন্তদন্ত পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। রিদিতের কপালে ভাঁজ দিল হয়, পেছন থেকে চিল্লায়। তুমি শালা দেখেছো নাকি? তোমার থেকে ধলাই। আমি দেখবো কেন? যার দেখার দরকার সে দেখে। ছাদে গেলাম আমি। রিদিত মুচকি হাসে। পরক্ষণে মেহেরিমার কথা মস্তিষ্কে উকিচুকি দিতেই মুখটা ফ্যাকাশে বর্ণ ধারণ করে। বুক থেকে বেরিয়ে আসে কাতর দীর্ঘশ্বাস। কতগুলো দিন দু চোখ ভরে দেখেনি অ্যানাবেলাকে, শুধুমাত্র আজকের রাতটায় তো। আগামীকাল সবাই ঢাকাতে আসছে ত্রিধার বিয়ে উপলক্ষে। কিছু একটা ভাবতেই সহসা মত বদলায়। হাজরাতে গ্রামে যাওয়ার সিদ্ধান্তে অটল হয়। রিদিত শিওরও না গেলে মেহেরিমা ঢাকাতে কখনোই আসবে না। রিদিত নিজেই নিজের সমস্যায় বাঁচে না, আর মহারানী আছে তার অভিমান নিয়ে। জ্বালার জ্বালা ভাই। ভেনেজুয়েলার গভীর অরণ্যে ঘেরা ডুপ্লেক্স আলিশান বাড়ির সর্বশেষ কোণার রুমে একটা গোলাকৃতির টেবিলকে ঘিরে 10 জন মানুষের অবস্থান। তাদেরকে ঘিরে বদ্ধ ঘরের সর্বকোণে গার্ডের ছড়াছড়ি। সকলের শরীরে ব্ল্যাক স্যুট, বুট, দৃশ্যান। ঘরের প্রতিটা আসবাবপত্র মাত্রাতিরিক্ত বিলাসিতার প্রমাণ যেন। তারা মাথা উঁচু করে ঠায় দাঁড়িয়ে মাফিয়া বস কৌশিক তালুকদারের আভিজাত্যের প্রতীকস্বরূপ। গত 2 দিন ধরে কৌশিক ঈশানকে নিয়ে ভেনেজুয়েলাতে অবস্থান করছে। কিছু ইম্পর্টেন্ট ডিল ফাইনাল করতেই এখানে আসা। কৌশিকের পেছনে ঈশান দাঁড়ানো। উপস্থিত বহিরাগত 8 জন দক্ষিণ আমেরিকার বিভিন্ন অঞ্চলের অঞ্চলভিত্তিক মাফিয়া বস। এক একজনের মধ্যে আন্ডার এক এক এলাকা। তন্মধ্যে অ্যাডিলসন হার্নসও আছেন। নীরবতায় মোড়ানো পরিবেশ। প্রথমে উনিই ভেঙে দেন ওনার থমথমে কণ্ঠ বলে, তুমি ড্রাগস ওপেন নিয়েছো না কেন? কৌশিক ইভেন কোনো কিছু পাঠাচ্ছে না অবধি। গোডাউন ভর্তি ড্রাগস নষ্ট করবে তুমি? আর কত অপেক্ষা করাবো? ফাক ইউর ড্রাগ বাস্টার্ড। ড্রাগ আপনার জায়গা মতো দিয়ে রাখেন। এর আগে ড্রাগ পাঠাই নাই। ডিল অনুযায়ী টাকার এমন কম কেন? ড্রাগ কি আমি তৈরি করি? মুখে বললাম আর বানিয়ে দিয়ে দিলাম। শালা বাটপার। তোমার অবশিষ্ট টাকা এই চালানের ট্রাকগুলো আসলে তো পেয়ে যাবে কৌশিক। আমরা এই নিয়ে পূর্বে কথা বলেছি। আর তাছাড়া তুমি ড্রাগ না দেওয়া অবধি আমরা 1 টাকাও দিচ্ছি না। এদিকে গ্যাম্বলিং সহ লোন শেয়ারিং এর অবস্থা যাচ্ছে ভাই। কথাটা বলেন মাফিয়া বস লিন চার্লি প্যাথ। আকস্মাৎ কৌশিকের পরিচালিত শানিত চোয়াল অধিকতর তীক্ষ্ণ, কঠোর দেখায়। অস্বচ্ছ ঘোলাটে মনের চোখ দুটো জ্বলন্ত অগ্নিকুণ্ড। মাত্রাতিরিক্ত ক্রোধে অধৈর্যরা তীর করে কাঁপছে। সহসা বন্য পশুর ন্যায় হিংস্র বজ্র থাপায় কেঁপে ওঠে টেবিল সহ বন্ধ ঘরের সর্বকোণ। অবস্থানত সকলে কম বেশি কাঁপল বোধহয়। বাম হস্ত মুষ্টিবদ্ধ করে টেবিলে গেড়ে রেখেই ডান হস্তের তর্জনী আঙ্গুল উঁচিয়ে হিসিয়ে বলে, I swear, if you break the rules, I will turn your ridiculous area into a graveyard. Mind it. First my money, then something else. How dare you? বুলেট ঠিক কপাল বরাবর গেথে এবড়ো থেবড়ো করে তার স্বধারায় নির্গত হয়। বিশালদেহী মানব শব্দ তুলে অলস ভঙ্গিতে ফ্লোরে লুটিয়ে পড়ে। চার্লি প্যাথের গার্ডের তাৎক্ষণিক মৃত্যু ঘটে। নিজের ভুলে সুন্দর জীবনটা হারালো বেচারা। দীর্ঘশ্বাস ফেলেন চার্লি প্যাথ। সবগুলোকে আগেই সাবধান করেছিল। এখন কেউ যদি মুখের ভাষা না বুঝে, তাকে অন্য কোনো উপায়ে বোঝানো সম্ভব নয়। উনি কিছুক্ষণ ভেবে বিচক্ষণতার সহিত সবটা সামলাতে প্রয়াস চালান। শান্ত হও কৌশিক, প্লিজ কাম ডাউন। সিনকেট করো না। আমরা বিষয়টা দেখছি।
একটু সময় দাও। তুমি তো জানোই চারদিক থেকে সমস্যায় আটকেছি আমরা। বাংলাদেশ ব্যাক করছো কবে? টুমরো। ও ওকে, তবে 1 সপ্তাহ সময় চাই আমরা। ওকে, দিস ইজ দ্য লাস্ট টাইম। কৌশিক বসে না। ব্যাক সাইডে প্যান্টের সহিত রিভলভার গোছা অবস্থায় ঘর থেকে হনহনিয়ে শব্দ তুলে বেরিয়ে যায়। পদযুগলের প্রতিটা শব্দে গার্ডদের মাথা নত হয়। চোখ তুলে তাকার মতো দুঃসাহস কেউ করে না। পিছু ছোটে বেচারা ঈশান। কৌশিক তালুকদারকে টিম থেকে হারানো মানে স্বেচ্ছায় পঙ্গুত্ব বরণ করা। সো সাবধানে সবটা ম্যানেজ করতে হবে। ওর সাথে কখনোই পারবো না আমরা। অতএব নিজেদের গণ্ডির মধ্যে থাকাই বেটার। অ্যাডেলসন হান্সের কথায় উপস্থিত সবাই সহমত জ্ঞাপন করে। লিন চার্লি প্যাট কিছু একটা নিয়ে গভীর ভাবনায় মগ্ন হয়। তার ভাবুক রেশ বয়স্ক মুখাবয়ব জুড়ে ছড়িয়েছে। তার নজরে আসতে অ্যাডেলসন হান্স ক্রুর হাসে। রক্ত, রক্তেই চুক্তি, রক্তেই মুক্তি, রক্তেই শান্তি, রক্তেই প্রশান্তি, রক্তেই বিষাদ, রক্তেই বিচ্ছেদ। তাজা লাল রক্তে স্নানিত আমি, রক্ত দুহাতে মেখে করি উল্লাস, রক্তেই জীবন, রক্তেই মরণ। ডায়েরির প্রথম পেজেই লেখা। কবিতাটায় লাইনগুলো পড়তে মেরিমা কেমন যেন অনুভূতি শূন্য হয়ে পড়ে। পেজ উল্টানোর সাহস পায় না। ডায়েরি ধরে রাখা হাত দুটো থরথরিয়ে কাঁপছে। সামনে কি আছে? খুব কঠিন সত্য কি মেরিমা সহ্য করতে পারবে? তো ওই মানুষটার প্রতি ঘৃণা বাড়বে নাকি ভালোবাসা বাড়বে? মেরিমা আখিচিকল বন্ধ করে নেয়। মন মস্তিষ্কের যুদ্ধে এক প্রকার অতিষ্ঠ হয়ে পরবর্তী পেজে যাওয়ার সিদ্ধান্তে অটল হয়। পেজ উল্টাতেই নজর আসে কয়েক উঁচু শব্দের সমাহার। প্রথমেই সেই মোহনীয় সম্বোধন। আমার অ্যানাবেলা, আমার অ্যানাবেলা। আমি কখনোই ডায়েরি লিখতে অভ্যস্ত নই, কিন্তু আবার অভ্যাসে কি আসে যায়। মানুষ নাকি নিজের অনুভূতি ডায়েরিতে লিপিবদ্ধ করে। তবে লোকে যে বলে আমি অনুভূতিহীন, আমি জানি না তোকে ঠিক কতটুকু বোঝাতে সক্ষম হব। তবে এতটুকু বলতে পারি, এই কথাগুলো তোর মুখোমুখি দাঁড়িয়ে আমার দ্বারা কখনোই বলা সম্ভব নয়। তোর চোখে নিজের জন্য ঘৃণা দেখা আমার কাছে মৃত্যু যাতনা। অ্যানাবেলা, মানুষ বাঁচে স্বপ্নে, মানুষ বাঁচে মায়ের মাঝে, কিন্তু আমার মা না, না, অবনী শেখ ব্যতীত আমার কোনো মা নেই। আমি বেঁচে নেই অ্যানাবেলা। আমাকে রোজ নিয়ম করে মারে শ্রেয়া চৌধুরী। আচ্ছা, ভুলটা কার, আমার নাকি ওনার? শ্রেয়া চৌধুরী সন্তান হয়ে জন্ম নেয়া আমার জন্য অভিশাপ। আমার জীবনের সবচেয়ে বড় ভুল। এই ভুলের কোনো ক্ষমা নেই, মৃত্যু ব্যতীত কোনো সমাধান নেই। নিজের ভাগ্যের উপর মাঝে মধ্যে বড় উপহাস হয় অ্যানাবেলা। আমি তো এমন ছিলাম না, আমি তো এরকম জীবন কখনোই চেয়েছিলাম না। ডক্টর যখন আমাকে বলে আমি মানসিকভাবে অসুস্থ, বিশ্বাস কর জান, তখন এই পৃথিবীর সবচেয়ে অসহায় লাগে নিজেকে। আচ্ছা, আমি না থাকলে তুই কি খুব বেশি কষ্ট পাবি? অন্যদের মতো নাও খাওয়া বাদ দিয়ে দেশান্তরী হবি, নাকি ভুলে যাবি আমাকে? মাটির সহিত আমার হাড় মাংস মিশে যাওয়ার সাথে সাথে তোর হৃদয় থেকেও মুছে ফেলবি? মেরিমা ফুফিয়ে কেঁদে ওঠে। ডায়েরিটা বুকে জড়িয়ে স্ফুট স্বরে বলে, দেশান্তরী হব না আমি, আপনার সাথেই নিজেকে দাফন করব। কান্নারত চোখে পাশের পেজে দৃষ্টি রাখে। আমি তখন তাগড়া যুবক, রন্ধ্রে রন্ধ্রে প্রবাহিত সাহসিকতা। হাই স্কুল জীবনের ইতি টেনে কলেজ জীবনে পদার্পণ করেছি। ছোটবেলা থেকেই গম্ভীর স্বভাবের ছিলাম। কথা কম বলতে ভালো লাগতো। বইয়ের প্রতি তীব্র আকর্ষণ ছিল। পড়তাম অনেক বাংলা ইংরেজি উপন্যাস, গল্প পড়েছি জীবনে। আমার আগ্রহের প্রতি ভালোবাসা রেখে বাবা আমার জন্য আলাদা একটা রুমের লাইব্রেরি বানিয়ে দিয়েছিল। ওটাই আমার জীবনের জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। নতুন কেনা বইয়ের সাথে বাবা, শ্রেয়া চৌধুরী, ভাইয়ার কালেকশনে থাকা সকল বই ঠাঁই মেরে আমার ওই লাইব্রেরি রুমে। দিন 5 কাটে, সব ঠিকঠাকভাবে গোছানো হতে আমি ওই রুমে যাই। অনেকগুলো বই সিলেক্ট করি পড়ার জন্য। তোর মধ্যে সন্ধান মেলে একটা রংচটা পুরনো ডায়েরির। একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতেই শ্রেয়া চৌধুরীর নাম খুঁজে পাই। বুঝতে পারি ডায়েরির মালিক উনি। কারোর পার্সোনাল কোনো কিছু পারমিশন ব্যতীত পড়া উচিত নয়, এটা আমি জানতাম, বুঝতাম। তবুও ডায়েরিটা পড়েছিলাম। পড়ার পরে মনে হয়েছিল না পড়লেই বোধহয় ভালো হতো। অতসী শেখ নামের এক ভোলাভালা নারীর মর্মান্তিক মৃত্যু আমাকে কাঁদিয়েছিল। অবনী শেখ, শ্রেয়া চৌধুরী, আমার 2 মায়ের করুণ ভাগ্য আমাকে কাঁদিয়েছিল। অ্যানাবেলা, মামুন তালুকদার একজন রেপিস্ট, অতসী শেখের রেপিস্ট। তারা 1 দিন 24 ঘন্টা রেপ করে ওনাকে শ্বাসরোধ করে মেরেছিল। স্বয়ং আয়রা চৌধুরী, শ্রেয়া চৌধুরী উপস্থিত ছিলেন সেই ঘটনায়। সাহায্য করেছিলেন একজন নরপশুকে। আচ্ছা, ওরা কি নারী হওয়ার যোগ্যতা রাখে? ওই পশুকে আমি মেরে দিতাম অনেক আগেই, কিন্তু ওনার মৃত্যু আমার হাতে নয়, কোনো এক বাঘিনীর হাতে লেখা বোধ হয়। তার ইচ্ছা পূরণেই আমি মারিনি, বাঁচিয়ে রেখেছি।
আজ আয়রা চৌধুরীর অতীত বলি তোকে। উনি নিজেও কিন্তু ভালোবাসা ভাগ্যের কাছে হেরে যাওয়া সর্বহারা নারী। এক জেলেকে ভালোবেসে নিজের সব খুইয়েছিলেন। আয়রা চৌধুরী তখন কলেজের ছাত্রী। বিষ্ণু নদী পেরিয়ে ওপারে যেতে হতো। তখন এইসব ব্রিজ ছিল না, নৌকা প্রচলিত ছিল। সেই যাতায়াতের মাঝেই প্রেমে পড়েন সাদাফ নামের তরুণ এক জেলের। অনাথ ছিল ছেলেটা, ভালোবাসা ছিল গভীর। একে অপরকে হারানোর ভয়ে সবার অগোচরে বিয়ে করে নেয় দুজনে। কিন্তু সত্য কি কখনো চাপা থাকে? দাদু সহ গ্রামের সবাই ঠিকই খবর পেয়েছিলেন। চৌধুরী বাড়ির প্রাঙ্গণে বড় বড় একটা বিচার সভা বসেছিল। দুজন একে অপরকে ভালোবাসার কথা অনায়াসেই স্বীকার করেছিল। দাদুর পা অবধি ধরেছিল আয়রা চৌধুরী। সব দিক বিবেচনা করে ওদের গ্রাম ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। আয়রা চৌধুরী নিজের বাড়ি গ্রাম দুটোই সারা জীবনের মতো ত্যাগ করেছিলেন। কিন্তু দাদুর সম্মান ধূলিসাৎ হয়ে গেছিল। গ্রামের মানুষ দাদুকে দেখলেই থুঁতো ফেলত, নাক ছিটকাত। উনি সেই অপমান সহ্য করতে না পেরেই জীবনে দ্বিতীয়বারের মতো পাপ করেন। আয়রা চৌধুরীর ঠিকানা জোগাড় করে ওনার সামনে সাদাফকে আগুনে পুড়িয়ে মারেন। আয়রা চৌধুরী প্রেগনেন্ট ছিলেন। ওনার সন্তান স্বেচ্ছায় মিসক্যারেজ করেন। পরবর্তীতে আয়রা চৌধুরীকে ভালোবেসে বিয়ের প্রস্তাব দেয় আব্রাহাম তালুকদার এবং বিয়েও করেন। দাদু আয়রা চৌধুরীকে জোরপূর্বক বিয়ে দিয়ে দেন। সেখান থেকে এই চৌধুরীদের পাপ শুরু। ক্রমশ পাপের বোঝা ভারী হতে থাকে। আয়রা চৌধুরী নিজের মনের জেদ থেকে চৌধুরীদের সবার ভালোবাসা কেড়ে নেওয়ার চেষ্টা করেন। ওনার ধারণা উনি যখন নিজের ভালোবাসার মানুষকে পেয়েও পাননি, তখন চৌধুরীদের কাউকে তাদের ভালোবাসার মানুষকে পেতে দেবে না। সফলও হন। শ্রেয়া চৌধুরীর সাথে মিলে বাবার ভালোবাসা কেড়ে নেন। আবার আরিশাকে ভুলভাল বুঝিয়ে ভাইয়ার ভালোবাসা কেড়ে নিয়েছেন। যদিও এখন আরিশা নিজের ভুল বুঝতে পেরেছে। মেজো চাচু আজাদ চৌধুরীর সাথেও জঘন্য খেলা খেলেছেন আয়রা চৌধুরী, যার ফলস্বরূপ মেজো আম্মুর চোখে আজও খারাপ তিনি। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষটা মেজো চাচু। মেহেরিমার রক্তাভ চক্ষু জোড়া সাক্ষাৎ জ্বলন্ত অগ্নিকুণ্ড। সে অনলে যে কেউ সহজে ভস্য হয়ে যাবে। দাঁতে দাঁত চেপে বার কয়েক আওড়ায়। মামুন তালুকদার, আয়রা চৌধুরী, শ্রেয়া চৌধুরী। পেজ উল্টায়। তালুকদার এবং চৌধুরীদের শত্রুতা কিন্তু কয়েক যুগ ধরে চলছে। আমার দাদু মানুষটা খারাপ নয়, আবার খুব একটা ভালোও নয়। মামুন তালুকদারের বাবা আশরাফ তালুকদার আমার দাদু হান্নান চৌধুরীর খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। দাদুর সাথে শেয়ার করে দুজনে ব্যবসা করেছেন। সেই সময়ে দুজনে এত টাকা অট্টালিকা গড়েছেন। কিন্তু সমস্যা হচ্ছে আশরাফ তালুকদার ছিলেন একজন দেশদ্রোহী। মুক্তিযুদ্ধের সময় অবধি পশ্চিম পাকিস্তানকে সাহায্য করেছিলেন। দাদু ছিলেন মুক্তিযোদ্ধা। তফাৎ ঠিক এখানটাই। এটা দাদু ব্যতীত কেউ জানতো না। দাদু প্রতারণা করেন আশরাফ তালুকদারের সাথে। হিংসার বশবর্তী হয়ে নাকি অন্য কোনো কারণে আমার জানা নেই। আশরাফ তালুকদার পালাতে যেয়ে পুলিশের গুলিতে নিহত হন। সেই শোক সইতে না পেরে মামুন তালুকদারের মা আত্মহত্যা করে মারা যান। পরে মামুন তালুকদার সবটা জানতে পেরে নিজের তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে বোকা শ্রেয়া চৌধুরীর সাথে ভাইয়ের সম্পর্ক গড়ে তোলেন। নিজের কার্য সিদ্ধি করতে ওনাকে ব্যবহার করেন, অথচ তার তিল পরিমাণে বুঝতে পারেননি বোকা শ্রেয়া চৌধুরী। বাবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অবশেষে আব্রাহাম তালুকদারের সাথে আয়রা চৌধুরীর বিয়ে দিয়ে নিজের পাকাপোক্ত একটা অবস্থান তৈরি করেন চৌধুরী পরিবারে। তার আগে থেকে তো একটা ভালো সম্পর্ক ছিলই। সবার ব্রেইন ওয়াশ করে নিজের মতো পরিচালনা করতে থাকেন মামুন তালুকদার। মেহেরিমা থামে। তীব্র মাথা ব্যথা হচ্ছে। যত সামনে আছে চারিদিক থেকে রহস্য জেগে ধরছে। পাপের বোঝা বাড়ছে সকলের। কেউ ভালো না, গোড়া থেকেই পাপ। তাহলে বীজ কিভাবে পালো হবে? পোকাই খাওয়া, ঘুণে ধরাই হবে। পরবর্তী পেজে চোখ বোলায়। শ্রেয়া চৌধুরী নামটার সাথে আমার জীবনের সবটুকু দীর্ঘশ্বাস লুকিয়ে আছে। আমি যখন সব সত্য জেনে শ্রেয়া চৌধুরীর মুখোমুখি হই, তখন আমার সামনে নতুন এক শ্রেয়া চৌধুরী দাঁড়িয়েছিল। আমার মা ঠিক সেদিনই মারা গেছে। বাবা তখন এমপি নির্বাচনে ভীষণ ব্যস্ত। জামিনের শেষ প্রহরে বাসায় আসতেন, আবার সকাল সকাল বেরিয়ে পড়তেন। ভাইয়া নিজেও বাবার সঙ্গে থাকতো সব সময়। আমার শক্তির সাথে শ্রেয়া চৌধুরী পারবেন না বিধায় ওনাদের লোক দিয়ে আমাকে একটা পরিত্যক্ত ঘরে বন্দি করে রেখেছিলেন দীর্ঘ 15 বছর, যেন আমি বাবা কিংবা ভাইকে এই সত্য বলতে না পারি। অনেক পরে জেনেছিলাম ঘরটা আমাদের এইচ ভিলার পশ্চিমে পাশে মাটির নিচে অবস্থিত। আমাকে 2 দিন পরে 1 গ্লাস পানি দেয়া হয়েছিল। কখনো শুনেছিস কাউকে তার নিজের পি রক্ত খেতে? আমি খেয়েছি। বেঁচে থাকার তাগিদে নিজের পি রক্ত পর্যন্ত খেয়েছিলাম আমি। তবে ওই স্বচ্ছ পানিটুকু না পেলে আমি বোধহয় সত্যিই মারা যেতাম। বাবা ভাইয়াকে উনি বলেছিলেন আমি নাকি ট্যুরে গেছি ফ্রেন্ডসদের সাথে। সত্যি আমি ট্যুরে গেছিলাম, জাহান্নাম ভ্রমণ করে এসেছিলাম। আমাকে নিয়ম করে 3 বেলা শারীরিক নির্যাতন করা হতো।
ড্রাগস দেয়া হতো এবং সবটা ওনার সম্মুখেই। আমার শরীরের আঘাতের চেয়েও বুকের বেশি আঘাত অনুভব হতো অ্যানাবেলা। কয়েকদিন আগেও যে নারী আমাকে মুখে তুলে খাইয়ে দিয়েছেন, বুকে আগলে রেখেছেন, যাকে আমি পৃথিবীর শ্রেষ্ঠ নারী হিসেবে মেনে এসেছি, তার ওই রূপ মেনে নেওয়া আমার জন্য সহজ ছিল না। রডের প্রকাণ্ড আঘাতে 2 দিনের মাথায় আমার বাম হাতটা ভেঙে গেছিল, অথচ সেই হাত নিয়ে আমি মুক্তি পেয়েছিলাম তারও 13 দিন পরে। কোনো ট্রিটমেন্ট ছিল না, ছিল শুধু শরীর বিষিয়ে তোলার মতো বিদঘুটে যন্ত্রণা। আমাকে ভয় দেখানো, মুখ বন্ধ করানোর জন্য উনি আমাকে রেপ কেসে ফাঁসাতে অবধি চেয়েছিলেন। শেষ পর্যন্ত আমি হার মেনে নিয়েছিলাম। নিজের রক্তাক্ত নিস্তেজ হয়ে আসা শরীর, বিষের মতো যন্ত্রণায় পিষ্ট হওয়া হাত নিয়ে পরাজয় স্বীকার করে নিজেকে মুক্ত করেছিলাম। বাবাকে জানিয়েছিলাম ট্যুরে যে অ্যাক্সিডেন্টের কবলে পড়েছি। বাবা বিশ্বাস করবে না, না করেও বিশ্বাস করেছিল আমার ভানুয়াট মিথ্যেটা। কারণ তখন চারদিক থেকে বাবার শত্রুরা মুখিয়েছিল। আমাকে বাইরে যেতে এক প্রকার নিষেধাজ্ঞা জারি করা হলো। আমিও নিশ্চুপে মেনে নিলাম সবটা। এমনিতেও নিজেকে সামলিয়ে উঠতে সময়ের প্রয়োজন ছিল। টোটালি ঘরবন্দি করে ফেলি নিজেকে। মাস কাটতেই নিজের মাঝে কিছু পরিবর্তন লক্ষ্য করলাম। মন মস্তিষ্ক সবসময় বিক্ষিপ্ত হয়ে থাকতো। প্রচণ্ড মাথা ব্যথা সহ ঘুম হতো না একদম। মানুষের সঙ্গ ভালো লাগতো না। ভালো লাগতো কেবলমাত্র তাছাড়ার রক্ত আর ড্রাগস। আমি নিজেকে স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা চালাতাম, কিন্তু পারিনি আমি। শেষমেশ আমি হেরেছি, নিজের কাছে হেরে গিয়েছি। পরবর্তীতে ভাইয়ার থেকে আনন্দপুরের সকল ডিটেলস কালেক্ট করলাম। ভাইয়া প্রথমে নাকচ করে দিলেও পরে সবটা বলেছিল। অনেক ভেবে হাতটা কোনো রকমে ঠিক হতেই কাউকে না জানিয়ে এক প্রকার পালিয়ে আনন্দপুরে প্রথমবারের মতো নিজের পদযুগল রেখেছিলাম। আমার পদচারণে প্রাণ ফিরে পেয়েছিল চৌধুরী বাড়ির সর্বক্ষণ। উৎসবে মেতে ছিল সকলে। ঠিক ওখান থেকে ভদ্র সভ্য হৃদির চৌধুরী দানবীয় পশুতে পরিণত হয়েছিল। আটকাতে পারিনি নিজেকে আমি। না আর লিখতে পারছি না এলাবেলা। আমার হাত কাঁপছে, বুক কাঁপছে, অধৈর্যরা কাঁপছে। আমার খুব কান্না পাচ্ছে। তুই আমার কাছে থাকলে তোর বুকে কি আমার একটু জায়গা হতো? মন করে কাঁদতে দিতিস। অনেকগুলো বছর হলো আমি কাঁদি না। কান্নারা বুকে জমে জমে কষ্টের স্তূপ করেছে। আমি খুব অসহায় এনাবেলা। আমি আমার নিজের ভাগ্যের কাছে অসহায়। আমার আমিটা নিজের কাছে বড় অসহায়। তুইও কি কাঁদছিস এনাবেলা? কাঁদে না শোনা। সামনে আরো বিভৎস লোমহর্ষ হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হবি। মেরিমা ডুকরে কেঁদে ওঠে, পাগলের মতো কাঁদে। ওই মানুষটার জীবনে এত কষ্ট, অথচ মেরিমা একটুও বুঝলো না, উপলব্ধি করলো না, উল্টো দোষারোপ করলো সবসময়। মেহরিমার কান্নার শব্দ অবনিষেধ পর্যন্ত পৌঁছে। উনি ছলছল আঁখিতে দীর্ঘশ্বাস ফেলেন। হৃদিতার কেউ নেই, সবাই থেকেও ছেলেটা এই জগৎ সংসারে একা। হৃদিতের তোকে খুব প্রয়োজন নীলাক্ষী। ওর মতো তোকে কেউ কখনো ভালোবাসতে পারবে না রে। তাই তো হৃদিতের অতীত না জেনেই বোকার মতো তোর মা এই সিদ্ধান্ত নিয়েছে। একটু স্বার্থপর হয়েছে, এই পরিবারে তোকে জুড়ে দিয়েছে। ব্যক্তিত্ব আক্রোশ কিংবা দাবার গুটি হিসেবে নয়, তবুও ক্ষমা করিস আমাকে। মেহরিমা ডায়েরিটা বুকের মধ্যেখানে জড়িয়ে নিস্তেজ হয়ে আসা শরীরখানা বিছানায় এলিয়ে দেয়। গুনগুনিয়ে কাঁদছে মেয়েটা। নিকষ বিভাবরীর নিস্তব্ধতায় সেই শব্দ ভয়ঙ্কর সুর তুলছে। মনে হচ্ছে কোনো অশরীরী নিজের সবটা বিসর্জন দিয়ে কাঁদছে। ইতিমধ্যে হৃদিত কয়েকবার কল দিয়েছে। মেহরিমা সেদিকে কোনো খেয়াল নেই। ফোনটা যে কোথায় পড়ে আছে তা জানা নেই। মেয়েটা জগৎ ছেড়ে বহুদূরে বিরাজ করছে। মস্তিষ্ক জগৎ ছেড়ে বহুদূরে বিরাজ করছে। মস্তিষ্কে উকিঝুঁকি দেয় সহস্র প্রশ্নের জটলা। তবে কি হৃদিতের পাপের সূচনা এখান থেকেই? ছেলেটা কি খুব বড় পাপের সাথে যুক্ত হয়ে গেছিল? স্বেচ্ছায় পাপ করেছে, নাকি বাধ্য হয়ে শ্রেয়া চৌধুরীর মা হিসেবে জঘন্য একজন নারী, এমন মা কারো না হোক, নিজের ছেলেকে হিংস্র বানিয়েছেন তিনি? মেহরিমা কাঁদতে কাঁদতে হিসহিসিয়ে ওঠে। আমার পরীর বাবাকে পাপের দিকে ঠেলে দিয়েছে ওই অসুস্থ মস্তিষ্কের শ্রেয়া চৌধুরী। আমাদের জীবনের সূচনা এতটা আনন্দ রঙিন কেন হয় রে অ্যানাবেলা? যদি সমাপ্তিতে এত যাতনাই থাকবে। আমি নিজ চোখে আমাদের শেষটা দেখতে পাচ্ছি। আমার সমাপ্তিতেই তোর জীবনের সবটুকু প্রাপ্তি অ্যানাবেলা। কথাগুলো পড়তেই মেহরিমার শরীরের প্রতিটা শিরা উপশিরায় বিদ্যুৎ খেলে যায়। মেয়েটা নিশ্চল মস্তিষ্কে থা মেরে বসে রয়। অকস্মাৎ বজ্রপাতের শব্দে কেঁপে ওঠে অন্তরাত্মা। বিদ্যুৎ লুকোচুরি খেলতে মাঠে নামে। মেহরিমা জানালা ভেদ করে বাইরের প্রকৃতিতে নজর রাখে। অম্বর ফুঁড়ে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। কিছুক্ষণ আগেও না স্বচ্ছ ছিল, পরক্ষণে নিজের ভাবনায় নিজেই হেসে দেয়। কয়েক ঘন্টার ব্যবধানে মেহরিমার জীবনেও কত পরিবর্তন ঘটে গেছে।
কত কিছু জানতে পেরেছে মন কুঠুরি বিষাদের দখলে। তাহলে অম্বরের পরিবর্তন আর এমন কি? তীব্র তমসার মাঝে মেরিমা উঠে যেয়ে টেবিলের ড্রয়ার হাতড়ে একটা মোমবাতি ও লাইটার বের করে, অনুমান করে মোমবাতি জ্বালায়, ডায়েরিটা নিয়ে এসে টেবিলের উপর রাখে। জানালা বন্ধ করে না, খোলাই রয়। তা ডিঙিয়ে ক্ষণে ক্ষণে প্রবেশ করে বৃষ্টির ঝাপটা। উড়ো প্রবঞ্জন এসে দুলিয়ে যায় মেহেরিমার খোলা কেশ। মেহেরিমা হাত খোপা করে ডায়েরির পেঁচে দৃষ্টি রাখে। আমি সেবার গ্রামে 15 দিন ছিলাম। এর পেছনে কেবলমাত্র একটাই উদ্দেশ্য ছিল, শেখ পরিবার খুঁজে বের করা। তন্মধ্যে অবনী শেখকে খুঁজে পেতে মরিয়া হয়ে উঠেছিলাম আমি। কোনো এক তপ্ত দুপুরে দেখা মিলেছিল অবনী শেখ নামের দারুণ এক নারীর। মা স্কুল শেষ করে বাসায় ফিরছিল, তখন গরমের সময় ছিল। ওনার প্রতিটা পদচারণ আমাকে নার্ভাস অনুভব করিয়েছিল। আমি ওনাকে সেদিন সব বলতে চেয়েও বলতে পারিনি, অথচ চমৎকার মনের বিচক্ষণ মস্তিষ্কের মা ঠিকই বুঝেছিল আমি কিছু লুকিয়েছি। পরদিন আমাকে ডেকে পাঠিয়েছিলেন ওনার স্কুলে। স্কুল প্রাঙ্গণে দাঁড়িয়ে মাকে সেদিন সব জানিয়েছিলাম। খুব কেঁদেছিলাম আমি। শ্রেয়া চৌধুরীর হয়ে ক্ষমা চেয়েছিলাম। মজার বিষয় কি জানিস, মা আমাকে সেই দ্বিতীয় সাক্ষাতেই বুকে জায়গা দিয়েছিল। আমি যেন নতুন মা পেয়েছিলাম। আমি মায়ের কাছে ঋণী। মা না থাকলে আমার কোনো অস্তিত্বই থাকতো না। শ্রেয়া চৌধুরীর প্রতিটা রূপ আমাকে মেরে দিত। মায়ের সাথে সেই থেকে পথ চলা আমার আজ অব্দি অরুট। আমি ঢাকায় ফিরতে শ্রেয়া চৌধুরীর অন্য রূপ দেখি। তিনি অনুতপ্ত ছিলেন নিজের কাজের জন্য। আমাকে পুনরায় আগের মতো যত্ন করতে শুরু করলেন। ও হ্যাঁ, বাসায় সবাই জানতো আমি গ্রামে ছিলাম। মেজো চাচ্চু বাবাকে জানিয়েছিলেন। শ্রেয়া চৌধুরীকে আমি মন থেকে দ্বিতীয়বারের মতো সুযোগ দিয়েছিলাম। মা তো তার আকুল অনুরোধ ফেলতে পারিনি, কিন্তু ওটা আমার জীবনের দ্বিতীয় ভুল ছিল। আমার খাবারে উনি ড্রাগ দিতেন। আমি 1 মাসেই পুরোপুরি ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাই। রাত হলেই মাথা কাজ করতো না। ছুটতাম বিভিন্ন বারে যেখানে ড্রাগের মেলা বসত। বাবা ভাইয়া তাদের ইলেকশন নিয়ে ব্যস্ত। ছেলে ভাই উচ্ছন্নে যাক, তাতে তাদের কি? তাদের প্রয়োজন ক্ষমতা। জীবনে প্রথম খুন করেছিলাম নেশায় বুধ হয়ে। সিসিটিভি ফুটেজ ছিল ওই এরিয়ায়। পরদিন আমাকে থানায় নিয়ে যাওয়া হয়। 4 দেয়ালের মাঝে বন্দি করা হয়। 2-3 ঘন্টা মতো ছিলাম। পরে বাবা ভাইয়া যেয়ে ছাড়িয়ে এনেছিল। কিন্তু এ নিয়ে বাবাকে অনেক ঝামেলা পোহাতে হয়েছিল সেই সময়। বিপক্ষ দল বড় সুযোগ পেয়েছিল বাবার বিরুদ্ধে। আমি কাকে খুন করেছিলাম জানিস? শ্রেয়া চৌধুরীর সো কল্ড গ্যাংয়ের বিপক্ষে থাকা কোনো এক শত্রুকে, যাকে আমি আমার জীবনে কখনো দু চোখে দেখিনি। উনি আমাকে ড্রাগ দিয়ে নিজের বশে রাখতে চেয়েছিলেন, যেন আমি তাদের রাস্তার কাঁটাগুলো ছাঁটতে পারি। এটা কিন্তু শ্রেয়া চৌধুরীর প্ল্যান নয়, সবটাই মামুন তালুকদারের ছেলে কৌশিক তালুকদারের প্ল্যান। এইভাবে নিজের অজান্তেই রাতের পর রাত আমি খুন করেছি। একটা সময় বাবা ভাইয়া অতিষ্ঠ হয়ে আমার ভাই শিকল দিলেন। কতবার থানা বাড়ি করবেন তারা, বিরক্ত হওয়াটা স্বাভাবিক। আমাকে কেউ বুঝলো না, ওটা আমাকে দোষারোপ করলো। তাদের ধারণা তাদের ছেলে সঙ্গদোষে ভুল পথে গেছে। জানিস না, আমাকে নিজের হয়ে একটা কথা বলার সুযোগ পর্যন্ত কেউ দেয়নি। তাদের ভাষ্যমতে আমি নাকি ড্রাগ অ্যাডিক্টেড হয়ে নিজের ভারসাম্য হারিয়ে ফেলেছি। তারা নিজেদের ব্যস্ততায় কখনো আমাকে ডক্টরের কাছে অবধি নিয়ে যায়নি। শ্রেয়া চৌধুরীর সব কথা তোতা পাখির মতো মুখস্থ করে আমাকে অন্ধকার রুমে বন্দি করে রেখেছিল দিনের পর দিন। কিভাবে যেন আমি রাত হলেই মুক্তি পেয়ে বাড়ি চলে যেতাম। পেতাম না, শ্রেয়া চৌধুরী মুক্তি দিয়ে দিতেন। আমাকে একজন মানসিক রোগী প্রমাণ করানোর সবটুকু প্রয়াস তিনি চালিয়েছিলেন। পরবর্তীতে আমার শারীরিক মানসিক অবস্থার ক্রমশ অবনতি দেখে আমাকে রিহ্যাব সেন্টারে রেখে আসলেন শ্রেয়া চৌধুরী, বাবা এবং ভাইয়া। রিহ্যাব সেন্টারে রেখে আসার আগের দিন বাবা আমাকে খুব মেরেছিলেন। সেই দাগ আমার পায়ে আজও জীবন্ত এনাবেলা। ওই পরিবারে আমার কোনো মূল্য ছিল না। আমি না থাকলে ওদের কিচ্ছু যায় আসে না। এই কথাটা মস্তিষ্ক উপলব্ধি করতেই একসময় আমি পুরোপুরি চুপ হয়ে যাই। নিজের দিক থেকে বোঝানোর সবটুকু চেষ্টা ছেড়ে দিয়েছিলাম। ছোট্ট একটা জীবনে কোনো না কোনোভাবে ঠিক কেটে যাবে। হয়তো আরও 5টা মানুষের মতো স্বাভাবিক জীবনে বেঁচে থাকা হবে না। এই তো এতটুকুই। রিহ্যাবে ছিলাম 3 মাস। ওরা আমাকে খুব কষ্ট দিত এনাবেলা। ওদের নিয়ম খুব কঠোর ছিল। প্রতিটা রাত আমি নির্ঘুম কাটিয়েছি, চোখের পানি ঝরিয়েছি। কিন্তু রিহ্যাব সেন্টার আমাকে নতুন জীবন দিয়েছিল। ওখান থেকে নতুনভাবে ফিরেছিলাম আমি। মস্তিষ্কে গেঁথেছিল একটাই কথা, টাকা আর ক্ষমতা। টাকার পাহাড় আমাকে করতেই হবে, ক্ষমতার শীর্ষে আমাকে থাকতেই হবে অ্যাট এনি কস্ট। ওই ভাবনায় আমাকে পাপের দিকে নিয়ে গেছে। ততদিনে ড্রাগ থেকে পুরোপুরি দূরে সরে এসেছিলাম আমি।
পরিবারের সবার সাথে বেড়েছিল যোজন যোজন দূরত্ব। ওদের ছায়া আমার কাছে বিষের মতো বিষাক্ত ছিল। রিহ্যাব সেন্টার থেকে ফিরেই গ্রামে গেছিলাম, মায়ের কাছে ছুটেছিলাম। মায়ের একটু সান্নিধ্য পেতে আকুল হয়ে পড়েছিলাম। মাকে সবটা খুলে বলতেই মা আমাকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিল। অ্যানাবেলা মানুষটা আমাকে নিঃস্বার্থ ভালোবাসা দিয়েছে সব সময়। ওইবার গ্রামে যেই আটকেছিলাম এক পার্পল ফেরিতে। যখন জেনেছিলাম পার্পল ফেরি অবনী শেখের ছোট রাজকন্যা, পিছু হটেছিলাম আমি। নিজের সাথে তাকে জড়াতে অনাগ্রহ প্রকাশ করেছিলাম, কিন্তু আমি পারিনি। মস্তিষ্কের প্রতিটা নিউরনে ছিল তার চলাচল। শহরে ফিরে এসে কলেজের ছাত্রলীগ ভাইদের সাথে আমার গভীর সখ্যতা গড়ে উঠল। আমি জীবনে খুন সহ অনেক পাপ করেছি অ্যানাবেলা, কিন্তু কখনো কোনো নারী সঙ্গ দেইনি। আবারও বলছি, আমার জীবনের প্রথম নারী, প্রথম ভালোবাসা এবং প্রথম স্পর্শ সবটাই তুই। ভাইয়েরা কত শত মেয়ে দেখেছিল রুম ডেটের জন্য, সব আমি প্রত্যাখ্যান করেছি। চোখ ধাঁধারও সুন্দরী ছিল তারা, তবুও কখনো ওদের প্রতি আমি আগ্রহ পাইনি। হয়তোবা মন মস্তিষ্ক সবটা জুড়ে তোর বিচরণ ছিল বলে। কিন্তু ভাইদের কাহিনী ঠিকই শুনেছি। ওরা মশলা মিশিয়ে বলতো, আমরা মজা নিতাম, ব্যাস এতটুকুই। কলেজ জীবনের শেষ পর্যায়ে ছাত্রলীগ দলের শীর্ষস্থানে ছিলাম আমি। সবার মতো কত সম্মান পেতাম। সেই সম্মান ধরে রাখতেই পড়াশোনাতে মনোযোগী হলাম। টার্গেট ছিল একটাই, ঢাবের ছাত্রলীগ সভাপতি হওয়া। আমি আমার ইচ্ছা পূরণ করেছিলাম। ছাত্র ক্ষমতা যখন হাতের মুঠোয়, তখন জেগে ছিল টাকার নেশা, যুক্ত হয়ে বিভিন্ন কালোবাজারিতে। 1 বছরের মধ্যেই ড্রাগস, অস্ত্র সহ নিষিদ্ধ ব্যবসার শীর্ষে আমার নাম থাকা শুরু করলো। কালো জগতে দেশ বিদেশে নিজের যথেষ্ট নাম ডাক ছিল, তাতেই আমি ক্ষান্ত হইনি। আন্ডারওয়ার্ল্ডে নিজের দৃঢ় একটা জায়গা তৈরি করেছিলাম, যেখানে হৃদিত চৌধুরীর নাম শুনলেই বড় বড় গ্যাংস্টারদের হাঁটু কাঁপতো, অ্যান্ড এখনো কাঁপে। আমাকে কেউ কখনো সামনাসামনি দেখেনি, তবুও তারা মনে ভয় পুষে আমাকে মান্য করে। আমি ক্যালিফোর্নিয়া গেলেই শত শত নারী আমাকে ছুঁতে চাইতো, আমার সাথে একটা রাত উপভোগ করতে চাইতো সকলে। দুর্ভাগ্যের ব্যাপার, তারা এখনো চায়, কিন্তু আমি আমার অ্যানাবেলা ব্যতীত কোথাও আগ্রহ খুঁজে পাই না। আমার সবচেয়ে পছন্দের জিনিস ছিল রক্ত। রক্তের ঘ্রাণ না নিলে আমার ভালো লাগতো না, কোনো কাজে মন বসাতে পারতাম না। এক সময় ঢাকা থেকে বেশ কিছুটা দূরে জঙ্গলের মাঝে একটা টর্চার সেল বানিয়েছিলাম। আমার বিপক্ষে কেউ গেলেই তার ঠাঁই হতো ওখানে, অ্যান্ড ওদের রক্তে আমি শাওয়ার নিতাম। নারী শরীরে আমি হাত দিইনি, তবে তাদের রক্তে শাওয়ার নিয়েছি। ওই রক্তের ঘ্রাণ আমাকে ভেতর থেকে শান্তি দিত। যখন লোকচক্ষুর অন্তরালে নিজের পাপের রাজ্য গুছিয়ে নিয়েছি, তখন বাবা ভাইয়া শ্রেয়া চৌধুরীর পাপের একাংশ জেনে আমার শরণাপন্ন হয়। শ্রেয়া চৌধুরীর সাথে ওদের দূরত্ব বাড়লে উনি নিজেকে শোধরানোর ওয়াদা করেন। মিথ্যাবাদী নারী। আমি বাবা ভাইয়াকে ফিরিয়ে দেইনি, নিজের দরে রেখে তালুকদারদের বিরুদ্ধে ছক তৈরি করি 3 জনে মিলে। সেইবার নিজের ব্যস্ততা ঠেলে 3 বছর পর আবারও গ্রামে গেছিলাম। মায়ের সাথে ফোন কলে সপ্তাহে 1 দিন কথা হতো। ওনার থেকে নিজের সবটা লুকিয়েছিলাম, কিন্তু ওইবারই তোকে পছন্দ করার কথাটা জানিয়েছিলাম মাকে। মা এসে জিজ্ঞেস করেছিল আমার পেশা কি। আমি বলেছিলাম আমি দয়ালের তৈরি এক হকেজো পদার্থ, যার কেবলমাত্র একটাই পরিচয়, ছাত্রলীগ সভাপতি। মা প্রত্যুত্তরে ছোট্ট করে বলেছিল, ওই পরিচয় ছেড়ে পথের ফকির হয়ে এসো, নীলাক্ষীকে পেয়ে যাবে। ওই কথায় আমি আবারও পিছু টান দিয়েছিলাম। আমার রক্তে হিমোগ্লোবিনের ন্যায় বয়ে চলেছে রাজনীতি, তাছাড়া আমার পক্ষে সম্ভব ছিল না। কিন্তু তুই ঠিক আমার প্রেমে পড়লি, এটাই বোধহয় সৃষ্টিকর্তার ইচ্ছা ছিল। তোর চোখে নিজের প্রতি ভালোবাসা দেখে আমি যেন উন্মাদ হয়ে গেছিলাম। দিন রাত ভুলে শুধু তোর নামই জপতে শুরু করলাম। সেবারেই আমাদের প্ল্যানের সবটা মাকে জানাই আমি। উনি প্রথম থেকেই ছিলেন আমার পাশে, আমার সাথে। প্রতিশোধ নেওয়ার সুযোগ উনিও হাতছাড়া করলেন না। কৌশিককে সেদিন কেউ আঘাত করেনি অ্যানাবেলা। মামুন তালুকদার নিজের লোকদের দিয়েই ওই কাজ করিয়ে কৌশিককে সরিয়ে দেন। নাটক করে ছেলের মৃত্যুর, শুধুমাত্র ভাইয়াকে ফাঁসাতে। এতদিন সবটাই আমাদের প্ল্যান অনুযায়ী হয়ে আসছে অ্যানাবেলা, সবটাই কৌশিককে দেশে আনার জন্য। সেবার আমি মাস্টার্স শেষ করে ছাত্রলীগ সভাপতি পদ থেকে পদত্যাগ করে গ্রামে গেলাম। মাকে জানিয়েছিলাম সবটা। মা মুচকি হেসেছিল। তারপর তোর সাথে ঘটে যাওয়া ওই নির্মম ঘটনার পরে অনাকাঙ্ক্ষিতভাবে আমরা একে অপরের সাথে জড়িয়ে পড়ি। মাকে আমি কখনো বলিনি আমার পাপের একটা রাজ্য আছে, বলতে পারিনি আমি। তোকে ভালোবেসে আমি আন্ডারওয়ার্ল্ড থেকে ধীরে ধীরে নিজের নাম সরিয়েছি। যদিও পুরোপুরি দূরে চলে আসা সম্ভব নয়, বাকিগুলো ছাড়তেও আমি সহস্র চেষ্টা করেছি, কিন্তু ছাড়তে পারিনি অ্যানাবেলা। আমি ভালো হতে চাইলেই পাপ আমাকে
চারিদিক থেকে আঁকড়ে ধরে। এই পৃথিবী হৃদিত্বের ভালো হওয়ার সুযোগ দেয় না। আমার রক্ত ভালো না অ্যানাবেলা। আমার শরীরে প্রবাহিত প্রতারক, নিকৃষ্ট, ক্ষমতালোভী, বিকৃত মস্তিষ্কের অমানুষের রক্ত। তাজা লাল রক্ত আমার খুব ভালো লাগে অ্যানাবেলা। এই জন্য আমি নিজে ট্রিটমেন্ট করিয়েছি, কিন্তু ফলস্বরূপ কিছুই পাইনি। আমাকে কেউ ভালো করতে পারেনি। আমি ভালো হতে চাই, তুই আমাকে ভালো হতে সাহায্য করবি অ্যানাবেলা? আজ তো নিজের পাপের খাতা খুললাম। আচ্ছা, আজ তো নিজের পাপের খাতা খুলে দিলাম তোর নিকট। আমাকে সাহায্য কর অ্যানাবেলা। আমি তোকে ঠকিয়ে পৃথিবী ছাড়তে চাই না। শেষের লাইনগুলোতে যেন ছোট্ট একটা বাচ্চা অনুরোধ করছে। এক পলকে কয়েক পৃষ্ঠা পড়ে থামে মেহরিমা। মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে পড়ার উপক্রম। প্রতিটা নিউরনে যেন তড়িৎ গতিতে যন্ত্রণা প্রবাহিত হচ্ছে। সহসা মনটা কেমন তিক্ত অনুভূতিতে ছেয়ে যায়। ঘৃণা করতে মন সায় দিচ্ছে না, আবার ভালোবাসাও যেন ফিকে হয়ে আসছে। মেহরিমার মস্তিষ্ক বলছে মানুষটাকে পরিবার খারাপ বানিয়েছে, অপরদিকে মন বলছে মেহরিমা নিজে সাহায্য করলে কি ভালো হয়ে যাবে। মস্তিষ্ক জুড়ে শত শত প্রশ্নের জটলা বেঁধেছে। মেহরিমা কিছুক্ষণ থমকে বসে রয়, সময় নিয়ে মন স্থির করে ডায়েরিতে নজর রাখে।